على آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ আমরা সবাই এখানে একত্রিত হতে পারছি। এটা মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদের এই মজলিসে, আমাদের এই আলোচনার মধ্যে, আমাদের এই উপস্থিতির মধ্যে বারাকা দান করেন, ইখলাস দান করেন, আমাদের পক্ষ থেকে কবুল করেন। আমাদের ইখলাসের ত্রুটি আছে, আমাদের নিয়তের যে ত্রুটি আছে এটা দূর করে এখান থেকে এটা কবুল করেন। আমাদের রিয়া থেকে, নিফাক থেকে হেফাজত করেন। আপনারা কেমন আছেন? আপনার কতক্ষণ শুনতে পারবেন কথা? আমাকে একজন বলছে যে কুমিল্লার একজন আমাকে বলছে যে কুমিল্লার মানুষটাকে বেশি লম্বা কথা শুনতে পছন্দ করে। তো আমার অনেক লম্বা কথা আছে, সেটা আমি চেষ্টা করতেছি ঠিক আছে, আমি চেষ্টা করতেছি কথা বেশি লম্বা না করে। একটা সহজ জায়গা থেকে আমরা কথা শুরু করি, সেটা হলো আজকে আমরা এখানে কেন আসছি, কোন পরিচয়টা নিয়ে আমরা এখানে আসছি। কারণ মানুষের পরিচয় অনেকগুলো দিক থাকে। আপনার একটা পারিবারিক পরিচয় আছে, আপনার একটা প্রাতিষ্ঠানিক পরিচয় আছে, আপনার অঞ্চলগত পরিচয় থাকে, শিক্ষাগত পরিচয় থাকে, বিভিন্ন ধরনের পরিচয় আমাদের থাকে। কিন্তু সবগুলো পরিচয় আসলে সমান না। পরিচয়ের মধ্যে কিছু পরিচয় মুখ্য হয়, কিছু পরিচয় বেশি প্রাধান্য পায়। তো এখানে কোন পরিচয়টা নিয়ে আমরা আসলে আসছি? ইমানের পরিচয় নিয়ে আমরা এখানে আসছি। কিন্তু এই পরিচয়টার গুরুত্ব আসলে কতটুকু, এটার ওজন আসলে কতটুকু, এটা আমরা আসলে বুঝি কিনা সবসময়। আমার কাছে মনে হয় আমরা এটা আসলে বুঝি না। অন্য অনেক কনসিডারেশন, অন্য অনেক পরিচয়, অন্য অনেক বিষয় আমাদের কাছে মুখ্য হয়ে ওঠে। দেখেন, দুনিয়ার জীবনে অনেক অনিশ্চয়তা আছে। দুনিয়ার জীবনের বেশিরভাগ জিনিস আসলে অনিশ্চিত। দুনিয়ার জীবনে একটা বিষয় নিশ্চিত, সেই জিনিসটা কি? সবাইকে মরতে হবে। আর আপনি যখন মরবেন তখন আপনার আরেকটা জীবন শুরু হবে, আখিরাতের জীবন। ওই জীবনে আপনার পরিচয়টা কি? আপনি চিন্তা করেন, আপনি মারা গেছেন, আপনার লাশ গোসল করানো হয়েছে, আপনাকে কাফন করানো হয়েছে, আপনাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছে, মাটির মধ্যে রাখা হয়েছে, মাটি চাপা দেওয়া হয়েছে। আপনার বন্ধু, আপনার পরিবার আপনাকে রেখে চলে গেছে বাসায়, তারা নিজের জীবনে ফিটুক গেছে। মাটির একটা ঘরে আপনি এখন একা। এখন আপনাকে প্রশ্ন উত্তর করা হবে। কি প্রশ্ন করা হবে আপনাকে? তোমার বাবা কে ছিল? তুমি বিসিএস এ টিকছিল কিনা? তোমার সিজিপিএ কত ছিল? তোমার ক্যারিয়ার কেমন ছিল? তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিং কত ছিল? তোমার কত বড় বাড়ি ছিল? এই প্রশ্ন করা হবে আপনাকে না। আপনাকে প্রশ্ন করা হবে কি? মান রব্বুকা, তোমার রব কে ছিল? তোমার দিন কি ছিল? তোমার নবী কে ছিল? এই প্রশ্নগুলো আপনাকে করা হবে। এই প্রশ্নগুলো কিসের প্রশ্ন? ইমানের প্রশ্ন। অর্থাৎ আপনার যে পরিচয়, যে জীবনটা স্থায়ী জীবন, আপনার পরিচয় কি? ইসলাম। এটা ছাড়া আপনার পরিচয় নিয়ে আপনি আখিরাত পার করতে পারবেন না। মুসাফির মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছে, সে বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের নিচে থামলো। এখানে তার অবস্থান কিন্তু অল্প সময়ের জন্য, সেখানে কন্টিনিউয়াসলি থাকবে না। রেল স্টেশনের প্ল্যাটফর্ম, আপনি ট্রেনের জন্য অপেক্ষা করতেছেন, আপনি এখানে সবসময় থাকবেন না। দুনিয়ার জীবনটা এরকম, এই প্ল্যাটফর্মের মতো। আপনি এখানে সাময়িক সময়ের জন্য থাকবেন, এরপরে আপনাদের জীবন শুরু হবে, যেটা হলো জীবন্ত। এবং ওই জীবনে আর কোনো পরিচয় আপনার আসলে নাই এই পরিচয়টা ছাড়া। ইসলামের যে পরিচয়, মুসলিম যে পরিচয়, এই পরিচয়টা ছাড়া। কিন্তু বলা হয় আমরা ভুলে যাই, দুনিয়া আমাদেরকে ধোঁকা দেয়। দুনিয়ার জীবন হলো এনজয়মেন্ট অফ ডিসঅ্যাটিসফ্যাকশন। এটা আমাদেরকে গাফিল করে রাখে, আখিরাতের ব্যাপারে গাফিল করে, আল্লাহর ব্যাপারে গাফিল করে, শরিয়ার ব্যাপারে গাফিল করে, ইবাদতের ব্যাপারে গাফিল করে, এবং আমাদের এই পরিচয়ের ব্যাপারে গাফিল করে। তো এই পরিচয়ের গুরুত্বটা আসলে বোঝা দরকার, যে এইটা দিয়ে আমাদেরকে আখিরাত পার করতে হবে। এটা হচ্ছে, মনে করেন আপনি গভীর সমুদ্রে বের হয়েছেন একটা ভেলা নিয়ে। এই ভেলাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভেলা। এটা হলো ইমানের ভেলা। এটা যদি ছুটে যায় তাহলে আপনার এখানে আর কোনো মিথ্যা নাই, আল্লাহ হেফাজত করা শুরু করে। সো আমাদের সবার পরিচয় আগে হলো আমরা মুসলিম। সবকিছু পরেও আপনার পরিচয় এটা যে আমরা মুসলিম। আমরা কি আগে বাঙালি বা আগে বাংলাদেশি তারপর মুসলিম? না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরো দুনিয়া একদিকে এক পাল্লায়, এটা আরেক পাল্লায়। এটা সবসময় ভালো হয়, এই জিনিসটা বোঝা দরকার। কিন্তু তারপর যে প্রশ্নটা আসে সেটা হলো যে এই পরিচয়টার অবস্থা আমাদের সমাজে কেমন? এই যে মুসলিম পরিচয়টা, আমাদের সমাজে এই পরিচয়টার অবস্থানটা কেমন? আবারও বলতেছি, আপনার পরিচয়ের বিভিন্ন দিক আছে। আপনি যখন আপনার প্রাতিষ্ঠানিক পরিচয়ে যাবেন, পেশাগত পরিচয়ে যাবেন, আর্থসামাজিক পরিচয়ে যাবেন, পারিবারিক পরিচয়ে যাবেন, তখন আপনি সমাজে শক্তিশালী হতে পারেন, তখন আপনি সমাজে অনেক সম্মানিত একজন ব্যক্তি হতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখনই আপনি সামষ্টিকভাবে মুসলিম পরিচয়টা নিয়ে আসেন, যখন আপনি ইসলামকে আঁকড়ে ধরে ইসলামকে আপনার মূল পরিচয় বানায় নিয়ে আসেন,
তখন কিন্তু আপনি দুর্বল। আপনি খালি দুর্বল না, আপনি সেকেন্ড ক্লাস সিটিজেন। এই কথাটা হজম করতে কষ্ট হবে। বাকি আমি আপনাদেরকে এক্সাম্পল দিই। এখানে 2021 সালে মোদী বিরোধী আন্দোলন হয়েছিল, আপনারা জানেন। ওই আন্দোলনে মানুষ মারা গেছিল। কত মানুষ মারা গেছিল কেউ বলতে পারবে? 17 জন মানুষ মারা গেছিল। এটা কোনো বিচার হয়েছে? হয় না। এটা বিচারের কোনো কথা হয়েছে? হয় নাই। এখনো কোনো কথা হচ্ছে? হয় নাই। এরপর দেখেন, মানুষ তো মারা গেল পপুলার শুরু হিসেবে। তারপরে আলেমুলামাকে ব্যাপকভাবে গ্রেফতার করা হলো। শুধু গ্রেফতার করা হলো না, তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর সব মিথ্যা অভিযোগ আনা হলো। আপনারা জানেন মাওলানা হাফিজ আহমদ, তার বিরুদ্ধে প্রচন্ড মিথ্যা অভিযোগ আনা হলো, টার্গেট করে তাকে হয়রানি করা হলো। এই সময় আমাদের যে সমাজ, সেটা রিয়াকশন কি ছিল? সেগুলো সমাজের জায়গা থেকে তো একটা বেসিক ন্যূনতম সভ্যতা, ন্যূনতম ভব্যতা দরকার ছিল। সেটা কি ছিল কিনা? সেটা ছিল না। কাছাকাছি সময় দেখেন মুফতি কাজী ইব্রাহিম হাফিজুল্লাহ, তাকে গ্রেফতার করা হলো। তাকে যখন গ্রেফতার করা হলো, আপনারা কিছু দেখছেন কিনা জায়গায় খবরে নিউজ করা হলো যে কথিত বক্তা, একজন মানুষ যার বক্তব্য এই দেশে লক্ষ লক্ষ বা কোটি মানুষ শোনে, একজন আলিমে দ্বীন, তাকে বলা হচ্ছে কথিত বক্তা। কলমের একটা কোচায় উনি হয়ে গেছেন কথিত বক্তা। এটি হলো এই সমাজের অবস্থা। বাবা দেবর হোসেন সাহিত্য সাহেব রাহিমাহুল্লাহ, তাকে দেখেন তার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে? ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। চিন্তা করেন আপনারা। তো এখন আমি যাদের কথা বললাম, এটা বাংলাদেশের ওলামায়ে কেরাম। আপনারা হয়তো বা তাদের সাথে আপনাদের কারো তাদের কোনো বিষয়ে একটু দ্বিমত থাকতে পারে, সেটা বিষয়টা না। বিষয়টা হলো তাদের যে সামাজিক অবস্থান আছে, তাদের যে দিনী অঙ্গনের অবস্থান আছে, সেটা তো স্বীকার করতে হবে। তারা আলেম ওলামায়ে কেরাম হলেন, ওলামায়ে কেরাম হলেন দিনী সমাজের মুরব্বী, বা ইভেন ইন জেনারেল সমাজের মুরব্বী। মানুষ যখন দিনের কথা চিন্তা করে, তখন তারা ওলামায়ে কেরামের কথা চিন্তা করে। তাদের অবস্থাতে এটা ন্যূনতম, মানে বেসিক জাস্টিস, ইনসাফ, সম্মান, ভদ্রতা আপনি দেখেন তারা পাচ্ছেন না। আপনার কি অবস্থা? আপনি কি, মানে তাদের যে অবস্থায় আপনার কি অবস্থা? এটা হলো বাস্তবতা। শাপলা চত্বরের ঘটনা চিন্তা করেন। 2013 সালে শাপলা চত্বরে যে ঘটনা ঘটবে, মানুষ কেন আসছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা হয়েছে, ওলামায়ে কেরাম ডাক দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আসলেন। তখন তার সাথে কি আচরণ করা হলো? একটা দেশের রাজধানীতে মতিঝিলের মতো একটা জায়গায় রাতের বেলায় লাইট নিভায়ে থিয়ারিং অপারেশন করা হলো, এবং 1,55,000 রাউন্ডের বেশি বুলেটস এবং টিয়ার শেলস ইউজ করা হলো, এবং বলা হলো যে এরা তাণ্ডবকারী। এটা হলো সমাজে আপনার অবস্থা। কিছুদিন আগে 2022 সালের 10 ডিসেম্বর সম্ভবত বিএনপির একটা জনসভা ছিল ঢাকাতে, গোলাপবাগে। এটা ইনিশিয়ালি পল্টনে হওয়ার কথা ছিল, পরে গোলাপবাগে হচ্ছিল, এবং সন্ধ্যা থেকে সেখানে মানুষ জড়ো হওয়া শুরু করেছিল। রাতে লক্ষ লক্ষ মানুষ সেখানে রাত কাটাইছে। তো তখন অনেকের মধ্যে একটা আশঙ্কা ছিল যে ওখানে হয়তো বা ক্র্যাকডাউন হবে, শাপলা চত্বরের মতো ঘটনা হয়তো ওখানে হবে, এরকম কথা অনেকে বলতেছিল। তখন একজন সাংবাদিক, বিখ্যাত সাংবাদিক, আপনারা চিনবেন নাম বললে, বিদেশে থাকে, উনি একটা স্ট্যাটাস লিখছে ফেসবুকে, আমার এখন মনে আছে। উনি বলছেন যে শাপলা চত্বরের হেফাজতের সমাবেশে ক্র্যাকডাউন করা আর গোলাপবাগের বিএনপি সমাবেশে ক্র্যাকডাউন করা, এটার মধ্যে পার্থক্য আছে। এটা মানে কি? মানে হলে হেফাজতের উপর যে যত ইজিলি ক্র্যাকডাউন করা যায়, বিএনপির উপর অত ইজিলি ক্র্যাকডাউন করা যায় না। এটা বাস্তবতা। আসলে আপনারা দেখেন যে নিরাপদ সড়ক যে আন্দোলন হয়েছিল 2018 সালে, ওটা কিন্তু ব্যাপক তীব্র হয়েছিল আন্দোলনটা এক সময়। কিন্তু ওই সময়ও ইভেন হাসিনা সরকারও চিন্তা করে না যে হেফাজতকে যেভাবে দমন করছি, ছাত্রদের এভাবে দমন করি। এটা কিন্তু সে চিন্তা করে নাই। কেন? কারণ আপনি যখন মুসলিম পরিচয় নিয়ে আসেন, আপনি যখন ইসলামের পরিচয় নিয়ে আসেন, তখন আপনাকে যেভাবে দমন করা যায়, আপনার উপর যেভাবে শক্তি প্রয়োগ করা যায়, এটা অন্যদের ক্ষেত্রে করা যায় না। এটা বাস্তবতা। আরো একটা এক্সাম্পল দেখেন, জুলাই আন্দোলনে মাদ্রাসার ছাত্রদের অংশগ্রহণ কেমন ছিল, এটা নিয়ে আমরা একটা সার্ভে করার চেষ্টা করছিলাম। এবং সেই সার্ভে করতে গিয়ে আমরা যেটা দেখলাম, খুবই ইন্টারেস্টিং ব্যাপার, যে যাত্রাবাড়ি এটা শুধু এই সময় আন্দোলনের একটা কি পয়েন্ট, সবচেয়ে তীব্র ইন্টেন্স আন্দোলন এখানে হয়েছে, এখানে ম্যাসাকার হয়েছে, এবং আন্দোলন প্রতিরোধ অনেক বেশি হয়েছে, আপনারা জানেন। তো ওইখানে যাত্রাবাড়ির বিভিন্ন মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসার স্টুডেন্টরা সেই আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করছে। শুধু করে নাই, তারা ইনফ্যাক্ট 17 তারিখ থেকে আন্দোলনে অংশগ্রহণ করতেছিল। কিন্তু তারা আন্দোলনে অংশগ্রহণ করছে প্যান্ট শার্ট করে, তারা টুপি করে নামে নেয়, তারা পায়জামা পাঞ্জাবি জুব্বা করে নামে নেয়। কেন? আমরা তো জিজ্ঞেস করছিলাম কেন নেয়। তাদের কথা ছিল যে আমরা যদি ওইভাবে নামি, তাহলে আমাদের উপর গুলি বেশি চলবে, আর আমরা যদি ওই পোশাকে মারা যাই, আমাদেরকে নিয়ে কথা কম হবে। এটা হলো এই সমাজের বাস্তবতা। 2 তারিখের আগে তারা পায়জামা পাঞ্জাবি করে নামতে পারে না।
তো এরকম শত শত উদাহরণ আমি আপনাকে দেখাতে পারবো। যখনই আপনি মুসলিম পরিচয় নিয়ে আসতেছেন, ইসলামের পরিচয় নিয়ে আসতেছেন, আপনি এই সমাজের সেকেন্ড ক্লাস সিটিজেন বা ওয়ার্স। তো এটা কেন? আপনি বলতে পারেন যে হ্যাঁ, এটা 90% মুসলিমের দেশ, এটা সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ, ইত্যাদি ইত্যাদি, কিন্তু বাস্তবতা এটাই যে আপনি সেকেন্ড ক্লাস সিটিজেন। এটা কেন? এই সমাজ বা রাষ্ট্র এটা আপনার প্রতিনিধিত্ব করে না, এটা আপনাকে দমন করতে চায়, এটা আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়। এটা কেন? এটার একটা অ্যান্সার আমরা মুখস্থ অ্যান্সার আমাদের আছে, যে আমরা মনে করি এটার অ্যান্সার হলো আওয়ামী লীগ। বা আমাদের আরেকটা অ্যান্সার আছে যেটা হলো, যেটার অ্যান্সার হলো শাহবাগ। কিন্তু ব্যাপারটা আসলে এটা না। আওয়ামী লীগ, শাহবাগ এগুলো এটার একটা কারণ, বড় কারণ, কিন্তু একমাত্র কারণ না বা মূল কারণ না। মূল কারণ হলো, কয়েকটা কারণ আছে, দুটা কারণ আমি বলি বা কয়েকটা বলতেছি। এবং একটা কারণ হলো যে একটা সমাজে বা একটা রাষ্ট্রের নিয়ন্ত্রণ বজায় রাখা এটা শুধুমাত্র সামরিকভাবে হয় না, শুধু অস্ত্র দিয়ে হয় না, এটা শুধুমাত্র অর্থনৈতিক শক্তি দিয়েও হয় না। এখানে চিন্তার একটা ব্যাপার আছে। এখানে মানুষের চিন্তাকে নিয়ন্ত্রণ করা, মানুষের চিন্তার কাঠামোকে নিয়ন্ত্রণ করার একটা ব্যাপার আছে। সমাজে যারা ক্ষমতাশীল গোষ্ঠী থাকে তারা কি করে? তারা একদিকে সামরিক শক্তিরা নিয়ন্ত্রণ করে, অর্থনৈতিক শক্তি নিয়ন্ত্রণ করে, পাশাপাশি তারা যেটা করে যে সমাজের মূল বয়ানটা কি হবে এবং সমাজের মূল মূল্যবোধগুলো কি হবে, চেতনাগুলো কি হবে, কোন চেতনাগুলো স্কুলে মানুষ শিখবে, কোন চেতনাগুলো সংস্কৃতি থেকে মানুষ শিখবে, মিডিয়া থেকে মানুষ শিখবে, কোন বিষয়গুলো মানুষ স্বাভাবিক মনে করে বড় হবে, এগুলো তারা ঠিক করে দেয়। এবং এটি ঠিক করার যে ক্ষমতা, এটাকে বলা হয় হেজেমনি। এটা মানুষের চিন্তাটাকে নিয়ন্ত্রণ করে। মানুষ নিজেকে কিভাবে দেখে, মানুষ অতীতকে কিভাবে দেখে, মানুষ বর্তমানকে কিভাবে বুঝে এবং ভবিষ্যৎ নিয়ে কিভাবে চিন্তা করে, এটা তারা ঠিক করে দেয়। এটা সহজভাবে বুঝেন। মনে করেন ফেরাউনের সেনাবাহিনী ছিল না? ছিল। ফেরাউনের বিশাল সেনাবাহিনী ছিল, কিন্তু ফেরাউনের এর পাশাপাশি জাদুকর ছিল, ফেরাউনের পুরোহিত ছিল, তার ধর্মের পুরোহিত ছিল, এবং ফেরাউনের সাথে হামানের মতো লোক ছিল, তার পারিষদরা ছিল। তার শাসন টিকা রাখার জন্য দুটাই কিন্তু লাগে, সেনাবাহিনী লাগে, সেনাবাহিনী এক শক্তি দেয়, আবার এই পুরোহিতদেরও লাগে। যে পুরোহিতরা কি করে? তারা মানুষের চিন্তাটাকে নিয়ন্ত্রণ করে, তারা মানুষকে বোঝা যায় ফেরাউন হলো রব, ফেরাউনের কথা মানো, ফেরাউন যে জুলুম করতে সেটা মানো, কোনো সমস্যা নেই, এরকমই হওয়ার কথা ছিল। ঠিক আছে, এইটা হলো সহজ ভাষা। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। এই যে আওয়ামী লীগ বা শাহবাগ আমরা বলতেছি না, আওয়ামী লীগ তো এখন নাই, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ আপনার সামনে এখন নাই, শাহবাগ এখন দুর্লভ। কিন্তু পাঠ্যপুস্তক সংস্কার কমিটি নিয়ে কি ঘটলো? এই কিছুদিন আগে করছিল তারা, যে এই কমিটিতে কিছু সদস্য নেওয়া হয়েছিল, তাদের মধ্যে দুজন ব্যক্তির কিছু বক্তব্য ছিল যেগুলোকে ইসলাম বিদ্বেষী মনে করা হচ্ছিল, এবং তারা LGBTQ বা সমকামিতা, ট্রান্সজেন্ডার বা এগুলোর পক্ষে বক্তব্য দিছিল। আমি এই কারণে এটার বিরুদ্ধে প্রতিবাদ করা হলো। এটার বিরুদ্ধে প্রতিবাদ কারা করলো? যারা প্রতিবাদ করছেন তাদের বেশিরভাগই বক্তা, ওয়াইজ, আলেম, দায়ী, এরকম ব্যক্তিরা। কিন্তু যখন তারা প্রতিবাদ করলেন, তখন আপনারা দেখেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা TIB সেখানকার থেকে একটা বক্তব্য দেওয়া হলো, বা সেখানকার যিনি প্রধান একটা বক্তব্য দিলেন যে সরকার মৌলবাদীদের সাথে আপোষ করতেছে। অর্থাৎ আপনি পাঠ্যপুস্তক নিয়ে সবাই কথা বলতে পারবে, সমস্যা নাই, কিন্তু আপনি যদি কথা বলেন ইসলামের জায়গা থেকে মুসলিম পরিচয় নিয়ে, তখন সেটা মৌলবাদ। আর মৌলবাদকে কি করতে হয়? মৌলবাদ তো ভালো জিনিস না, মৌলবাদকে নিয়ন্ত্রণ করতে হয়, মৌলবাদীদের দমন করতে হয়। এবং এখানে দুটো মেসেজ আছে। একটা হলো তুমি কথাগুলো বলতে পারবা না, তুমি যদি বলো তাহলে তুমি মৌলবাদী, তোমাকে দমন করবো, তোমাকে নিয়ন্ত্রণ করবো। আরেকটা হলো সরকারের প্রতি মেসেজ, যে তুমি এদেরকে স্পেস কেন দিচ্ছ, তুমি এর সাথে আপোষ কেন করতেছো, তাই না? তুমি এদেরকে হাসিনাকে দমন করতেছো না কেন? সরকারকে মেসেজ। এবং কোনো সরকার কিন্তু চায় না যে সে মৌলবাদীদের কাছাকাছি তাকে দেখা যায়, মৌলবাদীর সাথে তার ছবি উঠতে সে চায় না। দুর্নীতি হতে পারে, মানুষ মারতে পারে, নানান ধরনের অপরাধ করতে পারে, কিন্তু মৌলবাদীদের সাথে থাকা যাবে না। তো আওয়ামী লীগ তো নাই, এই অবস্থা কিন্তু আছে। সো এটাই বলতেছি যে এটা শুধুমাত্র আওয়ামী লীগদের দেখা করতে পারবেন না, শাহবাগ দিয়ে দেখা করতে পারবেন না, এখানে কালচারাল ভিটিমের একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হলো ভারতীয় সম্প্রসারণ বা এটার একটা বড় ভূমিকা আছে। আমাদের সাংস্কৃতিক যে অঙ্গন, এটার মধ্যে ভারতীয়দের ব্যাপক প্রভাব, এবং অবশ্যই তারা সবসময় ইসলামকে, এই ভূখণ্ডে ইসলামকে একটা বড় থ্রেট মনে করে, সব জায়গাতেই মনে করে, বিশেষ করে এখানে তাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা বড় থ্রেট মনে করে। তারপর ওয়ার অফ টেরর যেটা আছে আমেরিকার, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, এটার একটা ভূমিকা আছে। কারণ এটা চায় যে ইসলামের যে রাজনৈতিক দিকগুলো আছে, বা হুকুমতের সাথে ইসলামের যে সম্পর্কের ব্যাপার আছে, বা বিশ্ব রাজনীতিকে ইসলামের জায়গা থেকে দেখা, এই বিষয়গুলোকে সে মনে করে র্যাডিক্যালিজম। সো এই ব্যাপারটাও প্রভাবিত করে আপনার সমাজে আপনার যে অবস্থা বা দমনপীড়নের ব্যাপারটা। পাশাপাশি সেকুলারিজম বা সেকুলার রাষ্ট্রের একটা বড় ভূমিকা আছে। যে সেকুলার রাষ্ট্র বা সেকুলারিজম আমাদের এখানে জোর করে চাপা দেওয়া হয়েছে। এটা কলোনিয়াল সময় এসে
ফিরিঙ্গিরা আমাদের উপর চাপাই দিয়েছে এবং এটা টিকে রাখা হয়েছে অস্ত্রের জন্য। ঠিক আছে? তো সাধারণ এখন এটার সাথে ইসলামের একটা সংঘর্ষ আছে। ইসলাম কখনো সেকুলারিজম মেনে নিবে না, সেকুলারিজম কখনো পূর্ণাঙ্গ ইসলাম মানতে পারবে না। তো এই অবস্থায় সাধারণ মানুষ আবার চায় ইসলাম, সে হয়তো ইসলাম বুঝে না, কিন্তু সে ইসলাম চায়। তো সমাজ ও রাষ্ট্রে যদি ইসলামের অবস্থানটা শক্তিশালী হয় তাহলে তো সেকুলার রাষ্ট্রের জন্য ভালো না খারাপ। এই কারণে সেকুলার রাষ্ট্র কখনোই এই সেকুলারই হোক, খুব গরম সেকুলার বা খুব নরম সেকুলার, ডাজন্ট ম্যাটার, সে কখনো পরিপূর্ণভাবে ইসলামকে মেনে নিতে পারবে না। বরং সবসময় তার একটা চেষ্টা থাকবে ইসলামকে সীমানা দেওয়া, ইসলামকে আটকায় ফেলা এবং ইসলামকে পরিবর্তন করা, ইসলামকে নিজের মতো করে একটা ছাঁচের মধ্যে বসানো। এবং এই ব্যাপারটা আমরা কিন্তু এখনো দেখতেছি, আগের সময় দেখছি, এখনো দেখবে, সামনে আপনারা এটা দেখবেন আসলে। তো এই যে বিষয়গুলো, এগুলো আসলে নতুন কিছু না। ঠিক আছে? এই বিষয়গুলো আসলে নতুন কিছু না। আমরা যে এইখানে সেকেন্ড ক্লাস সিটিজেন, আমাদের অবস্থা যে দুর্বল, এটা আমরা মোটামুটি বুঝি। আমরা হয়তো বা এইভাবে আর্টিকুলেট করি না, কিন্তু এই ব্যাপারটা অনুভূতিটা, উপলব্ধিটা আমাদের মধ্যে আছে। আপনারা দেখবেন যে আজ থেকে 30-40 বছর আগে মাওলানা আব্দুর রহমান রাহিমাহুল্লাহ ওদের একটা বক্তব্য ছিলেন, একটা পুস্তিকা আকারে পরে বের হয়েছে, সেটার নাম ছিল বাংলাদেশের মুসলমানরা মজলুম এবং মাহরুম। অর্থাৎ এই আন্ডারস্ট্যান্ডিংটা আলটিমেটলি ছিল, এটা খালি উনি না, অনেকেই এই বিষয়গুলো আলোচনা করছেন। তো এই যে সমস্যাটা, এটা মুখোমুখি হয়ে আমরা কি করি? এটার মুখোমুখি হয়ে আমার মনে হয় আমরা মোটাদাকে 3টে অ্যাপ্রোচ গ্রহণ করছি। একটা হলো অ্যাসিমিলেশন, অর্থাৎ মিশে যাওয়া, যে আমরা সমাজের সাথে খাপ খাওয়া নেওয়ার চেষ্টা করছি এবং খাপ খাওয়াতে গিয়ে ইসলামের সাথে ছাড় দিছি। সমাজের সাথে খাপ খাওয়া নেওয়ার জন্য ইসলামের জায়গায় ছাড় দিছে, আপোষ করছি। এটা হলো একটা অ্যাপ্রোচ, অ্যাসিমিলেশন, মিশে যাওয়া, মিশ্রণ। দ্বিতীয় যে অ্যাপ্রোচ, সেটা হলো আইসোলেশন বা বিচ্ছিন্ন হয়ে থাকা, আলাদা হয়ে থাকা। আমরা নিজেদের একটা বলয় বানায় নিছি। সেটা হতে পারে আমার নিজের কমিউনিটি, আমার ভাই বোনদের কমিউনিটি, বা মসজিদ বা মাদ্রাসা বা খানকা, এটা কেন্দ্রিক একটা এলাকা আমরা আলাদা করে নিয়েছি, বা একটা অঙ্গন, একটা বলয় আমরা আলাদা করে নিয়েছি। এটার মধ্যে আমরা মূলত থাকি, এর বাইরে আমরা যাওয়াটা এড়া যাওয়ার চেষ্টা করি। ঠিক আছে? অথবা একান্ত প্রয়োজন হলে, একদম বেশি প্রয়োজন হলে তখন হয়তো আমরা এটার বাইরে কিছুটা আসি, বাট এখানে আমরা বেশিক্ষণ থাকতে চাই না। আমরা চাই আমাদের ওই বলয়ের মধ্যে ফেরত যাওয়া। এটা হলো দ্বিতীয় অ্যাপ্রোচ, আইসোলেশনিজম বা আলাদা হয়ে থাকা। তৃতীয় যেটা, সেটা হলো রিজেকশনিজম। এটা তরুণদের মধ্যে একটু বেশি আছে। সেটা হলো যে এই সমাজটা জাহিলিয়াতের সমাজ, আমি এখানে থাকবো না, আমি এখান থেকে কোথাও চলে যাব, অথবা হয়তো কখনো কিছু একটা এখানে হবে, তখন আমি সেটা করবো। ঠিক আছে? এরকম একটা চিন্তা। কিন্তু এর আগ পর্যন্ত আমি সমাজ থেকে দূরে দূরে থাকবো, আমি সমাজের ব্যাপারটা মিশবো না, আমি আমার মতো থাকবো, ইত্যাদি ইত্যাদি। মোটা দাগে আমার কাছে মনে হয়েছে এই 3টে অ্যাপ্রোচ আমাদের আছে। সমাজের সাথে মিশে যাওয়া, নিজেদের একটা আলাদা বলয় বানানো, সেখানে থাকা, অথবা সমাজকে মুখে প্রত্যাখ্যান করা, সুযোগ আসলে চলে যাবো, সুযোগ আসলে কিছু করবো, এরকম চিন্তা নিয়ে থাকা। কিন্তু এই 3টে অ্যাপ্রোচের কোনোটাই দীর্ঘমেয়াদে আসলে কার্যকরী না। কেন না? যদি আপনি মিশে যাওয়ার চেষ্টা করেন, তাহলে আলটিমেটলি কি হবে? আলটিমেটলি মিশতে 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 ইসলামটা থাকবে না, এটা পুরোটা জাহিলিয়াতটা থাকবে বা পুরো সেকুলারিজমটা থাকবে, এর বাইরে আর কিছু এখানে থাকবে না। আচ্ছা, এটা হলো একটা সমস্যা। আইসোলেশনিজম বা সমাজ থেকে যে বিচ্ছিন্ন হয়ে নিজের একটা অঙ্গন নিয়ে থাকবে, এটাও দীর্ঘমেয়াদে টেকসই না। কেন? 2টা কারণে। 1 নম্বর কারণ হলো সেকুলার রাষ্ট্র আপনার যে একটা বলয় আছে না, এটা ক্রমাগত ছোট করবে, সেটাকে এভাবে থাকতে দিবে না, এটা সে আস্তে আস্তে ছোট করে নিয়ে আসবে এবং সে হস্তক্ষেপ করবে। ঠিক আছে? মাদ্রাসায় জাতিসংগীত গাও, এই ধরনের কথাবার্তা সে বলবে, সে এসে হস্তক্ষেপ করবে, তোমার মসজিদে খুতবাকে আমরা আলোচনা করে দেবো। এভাবে নানাভাবে সে আপনাকে হস্তক্ষেপ করবে, আপনার জায়গাটা ছোট করে আনার চেষ্টা করবে। এটার আরেকটা প্রবলেম হলো সমাজে আপনার অবস্থানটা এখানে দুর্বল হবে। কেন? কারণ সমাজের মানুষ দেখবে যে আপনি তার দৈনন্দিন যে সমস্যাগুলো, তার আর্থসামাজিক যে সমস্যা, তার পেরেশানিগুলো নিয়ে আপনার কোনো বক্তব্য হবে না। দিন বিশেষে আপনার কাছে আসবে, আপনাকে সে সম্মান করবে, তার ইসলামের জন্য সে আপনার কাছে আসবে বা আপনাদের কাছে আসবে। কিন্তু তার নিজের দুনিয়ার যে সমস্যা, সেটার জন্য সে কার কাছে যাবে? সেটার জন্য সে যাবে সেকুলারদের কাছে। তো এটা যে আপনার অবস্থাটা কি হবে? আলটিমেটলি শক্তিশালী হবে না দুর্বল হবে? ডেফিনেটলি দুর্বল হবে। আচ্ছা, আর রিজেকশনের যে অ্যাপ্রোচ, এটা আসলে ভায়াবল না, কারণ আপনি তো আলটিমেটলি সমাজকে পুরোপুরি প্রত্যাখ্যান করতে পারতেছেন না। আপনার বয়স বাড়তেছে, আপনি সমাজের মধ্যেই আছেন, আপনার বয়স বাড়তেছে, আপনার দায়িত্ব বাড়তেছে, আপনার সন্তান সন্ততি হচ্ছে, কিন্তু আপনি কিন্তু আসলে কোনো পরিবর্তনের জন্য কাজও করতেছেন না, কোনো মিনিংফুল কাজ করতে পারতেছেন না। এবং আবারও আপনি কোথাও চলে যাবেন, এটা তো আসলে ধরেন কথার কথা। এটা যদি কেউ করতেও পারে, এটা 1-2 জন পারবে, লক্ষ লক্ষ মানুষের জন্য এটা কোনো অপশন হতে পারে না। তারা কই যাবে? তারা আসলে কেমনে যাবে? এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে
কখনো সুযোগ আসলে কিছু একটা করবো, এই যে চিন্তাটা, আপনি সুযোগ আসলে কিছু করতে পারবেন না, কারণ আপনার উপস্থিতি নাই। দুনিয়াতে এভাবে চলে না যে হঠাৎ করে কিছু একটা আসছে আপনি চলে দিবেন, যে আল মাহাদি আসছে আমি তার মানে বাহিনীতে যোগ দিয়ে দিলাম, ব্যাপারটা তো সোজা না। আল মাহাদির বাহিনীতে যারা যোগ দিতে পারবে বিশাল একটা পরিশুদ্ধির প্রসেসের মধ্যে যাইতে হবে। আপনি ফট করে গিয়ে আল মাহাদির বাহিনীতে আছে ঠিক আছে প্রেজেন্ট স্যার চলে আসছি। সমস্যা হলো যে তিনটে অ্যাপ্রোচ আছে, আমি মনে করি এই তিনটে অ্যাপ্রোচের কোনোটাই আসলে ভায়াবল না, টেকসই না। আমি বলতেছি না যে এগুলোর মাধ্যমে কোনো ভালো কাজ হয় না, আমি বলতেছি এগুলো ভায়াবল না, টেকসই না। যদি এরকমই থাকে, বর্তমান অবস্থায় চলমান থাকে, তাহলে সামনের অবস্থাটা ভালোভাবে খারাপ হবে, দিন দিন অবনতি হতে থাকবে। এবং আমাদের সামনে বিভিন্ন ধরনের সংকট আছে, আমরা অস্তিত্ব সংকটের মধ্যে করবো। আমি মনে করি অস্তিত্ব সংকট মানে কি? মানে হলো আপনি ইমান নিয়ে সংকট করবেন, আপনার বাড়ি বাড়ি থাকবে, টাকা পয়সা থাকবে, ফ্যামিলি থাকবে, সবকিছু থাকবে, কিন্তু সমাজের ইমানের জায়গাটা কোনো মতো দুর্বল হতে থাকবে। কারণ ফাহিসার যেটা, জাহেলিয়ার যেটা, আপনি অপসংস্কৃতির প্রভাব বলেন, যে বিষয়গুলো বলতে আলটিমেটলি ক্রমাগত কিন্তু বাড়বে, এই সিস্টেমের মধ্যে এটা ক্রমাগত বাড়বে, কমবে না। আর আপনার অবস্থাটা ক্রমাগত দুর্বল হতে থাকবে। এটা রেজাল্টটা কি? অঙ্ক মিলান, সমাজ অঙ্ক মিলান। এটার অবস্থাগুলো আপনি ইমানের সংকটে করবেন, এটা বাস্তবতা। পাশাপাশি একটা প্রশ্ন আমাদের করা উচিত যে আমরা কি আসলে এই সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকবো কেন সবসময়? আপনি কি জীবন্ত জীবন নিয়ে থাকবেন, আপনি মাথা নিচু করে থাকবেন সবসময়? এটা মুসলমানের জীবন তো এরকম কথা না। কিন্তু আমরা কিন্তু আলটিমেটলি এটার মধ্যেই বর্তমানে আছি, বর্তমানটা আপনারা বোঝানোর চেষ্টা করতেছি। সো এই সংকটের মোকাবেলার জন্য আমি মনে করি নতুন বা বিকল্প পথ চিন্তা করা আমাদের দরকার। এই তিনটা যে পথ বললাম, এর বাইরে বিকল্প পথ দরকার। তো বিকল্প পথ কি হতে পারে? এখানে আমার প্রস্তাবনা হলো, আপনাদের যে একটা বইয়ের কথা বলতেছিল সেখানে কিন্তু ডিটেল লিখছি। আমার প্রস্তাবনা হলো যে এটা হলো ইসলামের মূল্যবোধের আলোকে সমাজকে পরিবর্তন করার চেষ্টা করা। এটা আমি আপনাকে বলতেছি, ইসলামের মূল্যবোধের আলোকে সমাজকে পরিবর্তন করার চেষ্টা করা। এখন ব্যাখ্যা করতেছি। প্রথমটা হলো যে আপনি সমাজের সাথে মিশে যাবেন না, আপনি সমাজকে বদলানোর চেষ্টা করবেন। তার মানে হলো সমাজের প্রচলিত যে মূল্যবোধ আছে, ন্যারেটিভ আছে, সেগুলোকে আপনি চ্যালেঞ্জ করবেন এবং সেগুলোর প্রগতিশীল যাদের কালচারাল যেগুলি আছে, যারা সমাজের বয়ানগুলো নিয়ন্ত্রণ করে, যারা সমাজের চিন্তাগুলো নিয়ন্ত্রণ করে, তাদের বক্তব্যগুলো, যাদের চিন্তাটা, সেগুলো আপনি খণ্ডন করবেন বা অ্যাটাক করবেন বা ভাঙবেন সেগুলো, এবং আপনি আদর্শিক লড়াই করবেন ইসলামের জায়গা থেকে। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হলো আপনি বিচ্ছিন্ন হয়ে থাকবেন না, বরং আপনি সমাজের সাথে এঙ্গেজমেন্ট করবেন, সবার সাথে মিশবেন। কিভাবে মিশবেন? সমাজের মুনকারগুলোর বিরুদ্ধে আপনি অবস্থান নেবেন এবং সমাজের মানুষের সমস্যাগুলোর ইসলামের সমাধান দেওয়ার চেষ্টা করবেন, এবং আপনি ইসলামকে একটা ভায়াবল সলিউশন হিসেবে তার সাথে প্রেজেন্ট করার চেষ্টা করবেন, এবং আপনি জাহিলিয়াতকে প্রত্যাখ্যান করবেন এবং মানুষকে পূর্ণাঙ্গ দিনের দিকে আহ্বান করবেন। এটা খালি মুখের প্রত্যাখ্যান না, আপনি সমাজে ইতিবাচক পরিবর্তনের চেষ্টা করবেন এবং আপনি বলবেন যে আপনারা জাহিলিয়াত থেকে ইসলামের দিকে আসেন। এটা হলো বাংলা কথা, আমি আরো ব্যাখ্যা করতেছি। দেখেন, নবীদের দাওয়া, আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের দাওয়ার মৌলিক কিছু বৈশিষ্ট্য ছিল। প্রথম বৈশিষ্ট্য ছিল কুফর বিত্তাআলুক ওয়া ঈমান বিল্লাহ, সব মিথ্যা ইলাহকে অস্বীকার করা, সব মিথ্যা দিনকে অস্বীকার করা, নাফি করা, তারপর তাওহীদকে সত্যায়ন করা, তাওহীদের সাক্ষ্য দেওয়া। তারপর তাদের দাওয়ার একটা বৈশিষ্ট্য ছিল আমর বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার, তারা সমাজের মুনকারের বিরুদ্ধে বলছেন বা বাধা দেওয়ার চেষ্টা করছেন সামর্থ্য থাকলে, এবং তারা মানুষকে সৎ কাজের আদেশ করছেন বা সৎ কাজের দিকে ডাকছেন। এবং আরেকটা বিষয় ছিল, মৌলিক বিষয়, সেটা হলো আল ওয়ালা ওয়াল বারা, যে আল্লাহ যে জিনিসটা ভালোবাসেন সেটাকে আমি ভালোবাসবো, যাদেরকে ভালোবাসেন তাদেরকে আমি ভালোবাসবো। আল্লাহ যে জিনিসটা অপছন্দ করেন বা ঘৃণা করেন, যাদেরকে অপছন্দ করেন বা ঘৃণা করেন, সেই বিষয়গুলোকে, সেই জিনিসগুলোকে আমি অপছন্দ করবো, আমি ঘৃণা করবো। ঠিক আছে? এবং এই তিনটে জিনিস যখন কোনো দাওয়ার মধ্যে একসাথে হয়, কুফর বিত্তাআলুক ওয়া ঈমান বিল্লাহ, আমর বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার এবং আল ওয়ালা ওয়াল বারা, এই তিনটে জিনিস যখন একসাথে হয়, তখন সমাজের মধ্যে দেখবেন ভাগ হয়ে যায়, সমাজের মধ্যে পোলারাইজেশন হয়, মেরুকরণ ঘটে। সব নবীদের দাওয়ার ক্ষেত্রে আপনারা দেখবেন এই জিনিসটা হয়েছে। এক পক্ষ ইমানের তাবুতে চলে আসে, আরেক পক্ষ কুফরের তাবুতে চলে যায়, শিরকের তাবুতে চলে যায়। আমার প্রস্তাবনা এটাই যে আপনি তাওহীদের দাওয়ার অংশ হিসেবে কি করবেন, যে মিথ্যা তন্ত্রমন্ত্র আছে, যে মিথ্যা ইলাহগুলো আছে, সেটা যাদের উপর আল্লাহর বৈশিষ্ট্য আরোপ করা হয় বর্তমান সময়ে, সেগুলোকে আপনি প্রত্যাখ্যান করবেন, সেই মিথ্যা দিনগুলোকে আপনি প্রত্যাখ্যান করবেন, সেই মিথ্যা মূর্তিগুলোকে আপনি প্রত্যাখ্যান করবেন, সেগুলো রাষ্ট্র হইতে পারে, জাতিসংঘ হইতে পারে, whatever, সেগুলোকে আপনি প্রত্যাখ্যান করবেন। পাশাপাশি এগুলো বর্জনের দাওয়া আপনি করবেন, সেটা নিঃশ্বাসীভাবে, অর্থাৎ কোরআন সুন্নাহর আলোকে অবশ্যই, পাশাপাশি বুদ্ধিভিত্তিকভাবে। ঠিক আছে? কুফর বিত্তাআলুক, ঈমান বিল্লাহ, এবং এটা হলো তার ন্যারেটিভটা ভালো। এবং ঈমান বিল্লাহ হলো যে আপনি পরিপূর্ণভাবে দ্বীন ইসলামকে আঁকড়ে ধরবেন, সামগ্রিকভাবে দ্বীন ইসলামকে, কোনো কিছু ছেড়ে না, দ্বীন ইসলামের পুরো অংশটাকে আপনি গ্রহণ করবেন, ইসলামের পুরো ওয়ার্ল্ডকে আপনি ধারণ করবেন এবং এইটার দিকে দাওয়াত দিবেন। পাশাপাশি আমর বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার, সেটা হলো ইসলামের শিক্ষার আলোকে সমাজের মুনকারগুলো নিয়ে আপনি কথা বলবেন। একটু আগে বলতেছিলাম যে মানুষের সমস্যাগুলোর
সমাধান আপনি ইসলামের জায়গা থেকে দেওয়ার চেষ্টা করবেন, তাদের সামনে ইসলামকে একটা ভায়াবল সলিউশন হিসেবে প্রেজেন্ট করবেন। এবং আল-ওয়ালা ওয়াল-বারা সেটা হলো কুফর এবং কুফরের যে অনুসারী আছে তাদের সাথে বারাত ঘোষণা করা, তাদের সাথে সম্পর্ক ছেদ করা। ইসলাম এবং সেকুলারিজমের যে দ্বন্দ্ব, আল্লাহর আইন এবং গায়রুল্লাহর আইনের যে দ্বন্দ্ব, এটাকে মূল প্রশ্ন হিসেবে সামনে নিয়ে আসা। এবং মুসলিমরা আপনার মিত্র হবে, মুসলিমরা আপনার মিত্র হবে। সেটা মত পার্থক্য থাকবে, আপনার সাথে মানহাজ মাসলাকের পার্থক্য থাকবে, সেই সমস্যা না। মুসলিমরা আহলুল কিবলা আপনার মিত্র হবে, আর যারা আহলুল কুফর আহলুল শিরক তারা আপনার প্রতিপক্ষ হবে। এই জিনিসটা স্পষ্ট করতে হবে। যদি এটা করা হয় তাহলে অটোমেটিক্যালি আপনি দেখবেন যে সমাজের মধ্যে এই প্রশ্নটা মূল প্রশ্নের জায়গায় চলে আসবে। এখন মূল প্রশ্ন হলো সংস্কার নাকি নির্বাচন, বা ফ্যাসিবাদ নাকি চেতনা, বা এ দল নাকি বি দল। এই প্রশ্নগুলো হলো আমাদের সমাজের মোটামুটি মৌলিক প্রশ্নের জায়গায়। এই জায়গাগুলোতে তখন আসবে যে ইসলাম সেকুলারিজম, আল্লাহর আইন নাকি গায়রুল্লাহর আইন, আল্লাহর দিন নাকি মানুষের বানানো দিন। এই প্রশ্নগুলো তখন মৌলিক জায়গায় চলে আসবে। এবং এটার জন্য আপনার দুটো জায়গায় কাজ করতে হবে, একটা হলো বাস্তব ময়দানে, একটা হলো আদর্শিক ময়দানে। এই সবগুলো কথাই পুরোনো কথা, এগুলো নতুন কিছু না। আপনারা অনেক সময় বিভিন্ন কিতাবাদিতে ওনাদের আলোচনায় এগুলো পাইছেন। এর সাথে বাস্তব ময়দানে তাদের ক্ষেত্রে একটা বিষয় প্রস্তাব করবো, সেটা হলো সোশ্যাল অ্যাক্টিভিজম, বা এটাকে কমিউনিটি অর্গানাইজিং বলে, এটাকে গ্রাসরুটস অ্যাক্টিভিজম বলে, নানা কথা বলা হয়। বাট মূল বিষয়টা সহজ। এটার মানে হলো স্থানীয় পর্যায়ে আপনারা যে যে পর্যায়ে আছে সেই জায়গায় মানুষকে একত্রিত করা, তাদেরকে দিনের দিকে ডাকা, এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য তাদের যে শক্তি আছে, তাদের যে সামর্থ্য আছে এবং তাদের যে সংখ্যা আছে, আবারও বলছি, সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য তাদের শক্তি, সামর্থ্য এবং সংখ্যা, এগুলোকে কাজে লাগানো। এটা হলো সোশ্যাল অ্যাক্টিভিজম। সহজ মনে করেন আপনি নিজ এলাকায় হালাকা করতেছেন, ঠিক আছে, অথবা এলাকার কিছু তরুণ একসাথে সমাজ কল্যাণ টাইপের কিছু কাজকর্ম করতেছে, এলাকার ইস্যু নিয়ে কাজ করতেছে, এগুলো অ্যাক্টিভিজম, সোশ্যাল অ্যাক্টিভিজম। অথবা আপনি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্টরা আছে তাদের জন্য বিভিন্ন আয়োজন করতেছেন, ক্যারিয়ার কাউন্সিলিং, পর্ন অ্যাডিকশন, স্ক্রিন অ্যাডিকশন, টাইম ম্যানেজমেন্ট, সেলফ হেল্পের বিষয়, এরকম যে কোনো বিষয়ে আপনি তাদের জন্য আয়োজন করতেছেন, তাদের জন্য খেলাধুলার আয়োজন করছেন, ঘুরতে যাচ্ছেন, তাদের সাথে এনগেজমেন্ট করতেছেন এবং তাদেরকে এর মাধ্যমে দিনের দিকে রাখতেছেন। এটা অ্যাক্টিভিজম। তারা দৈনন্দিন জীবনের সমস্যাগুলোর সমাধান দিচ্ছে, এগুলো অ্যাক্টিভিজম। পাশাপাশি বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে মনে করেন আপনি সোচ্চার হচ্ছেন, আপনি হয়তো লিফলেটিং করতেছেন, পোস্টারিং করতেছেন, আলোচনা করতেছেন, সেমিনার আয়োজন করতেছেন, মানববন্ধন করেন, মিছিল করেন, এই সবগুলো হলো সোশ্যাল অ্যাক্টিভিজম। এখন এই কর্মকাণ্ডের উদ্দেশ্যটা কি, আসলে এটা করে লাভটা কি, কেন করতেছি এটা? এটা লাভটা হলো যে আপনি জনপরিসরে, আমি বলতেছিলাম না আপনি সেকেন্ড ক্লাস সিটিজেন, আপনি যখন আসেন আপনি দুর্বল, আপনাকে দাঁড়াতে দেওয়া হয় না, আপনাকে সন্দেহের চোখে দেখা হয়, এই জায়গাটা পরিবর্তন করা। এবং এই জায়গাটা আপনার কাজ করে করে পরিবর্তন করতে হবে, একটা জায়গা আপনার করে নিতে হবে, কেউ আপনাকে জায়গাটা সে দিয়ে যাবে না। ফর এক্সাম্পল, আজকে এখানে যে শিল্পকলার অনুষ্ঠান হচ্ছে, এর আগে এখানে এরকম অনুষ্ঠান হয়েছে কিনা? না, বা যদিও হয় অনেক কম হয়েছে। এবং এটা কিন্তু মানুষের কাছে অপরিচিত একটা বিষয়, অনেক মানুষই এটা একটু সন্দেহ চলে দিচ্ছে যে আসলে এখানে কি হচ্ছে, কেন হচ্ছে, নানা বিষয় আছে। বাট আপনি যদি কন্টিনিউসলি করতে থাকেন তখন কিন্তু এটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে, নর্মালাইজ হয়ে যাবে। অর্থাৎ আপনি দাঁড়ানোর জায়গাটা এবং সমাজের অ্যাকসেপ্টেড হওয়া বা সমাজের কাছে নর্মালাইজ হয়ে যাওয়া, এই ব্যাপারটা কিছুটা হলেও অর্জন করতে পারবেন। এই যে মানুষের কাছে এটা অপরিচিত, এই বিষয়টা আপনি ভেঙে দিতে পারবেন। তো এটা, এই জায়গাটা বর্তমানে আপনার নাই, এই জায়গাটা আপনার করে নিতে হবে, এই অবস্থাটা আপনার তৈরি করে নিতে হবে। এটা কথা বলে হবে না, এটা অনলাইনে লেখালেখি করে হবে না, এটা আপনার এই কাজগুলোর মাধ্যমে করে নিতে হবে, যেগুলো আমি সোশ্যাল অ্যাক্টিভিজম বলতেছিলাম, এগুলোর মাধ্যমে জিনিসটা করে নিতে হবে। পাশাপাশি সোশ্যাল অ্যাক্টিভিজমের আরেকটা উদ্দেশ্য হলো জনগণের যে শক্তি, এটাকে কাজে লাগানো। মনে করেন, ধরেন কুমিল্লাতে কোনো একটা এনজিও একটা এলজিবিটিকিউ সেন্টার করলো, কথার কথা। এখন এটার বিরুদ্ধে আপনি কি 5,000 মানুষ একত্রিত করতে পারবেন? জুমার পর না, জুমার পর পারবেন না, জুমার সারা অন্য দিন সমাজের অন্য দিন পারবেন কিনা? পারবেন না, প্রভাবলি পারবেন না। যদি পারেন আপনি কয়েকদিন তাকে ওখানে রাখতে পারবেন? রাখতে পারবেন না। যদি পারেন তাহলে এটা একটা শক্তি, এটা একটা বড় শক্তি। আসলে আপনার জুড়ে আন্দোলনে দেখছেন যে এই জিনিসটা আসলে কেন একটা বড় শক্তি। সো জনগণের শক্তিটা আপনার কাছে এখন নাই, জনগণ আপনার সাথে হতে আছে। জনগণ এলজিবিটিকে পছন্দ করে না, আপনি যদি তার কাছে গিয়ে বলেন সে আপনার সমর্থন করবে, সে ইসলামকে সমর্থন করে, ইসলাম ভালো সব কিছু আছে, কিন্তু তার সমর্থনটা নিষ্ক্রিয় সমর্থন। এই নিষ্ক্রিয় সমর্থনকে আপনার লাভ নয়, এটাকে একটা সক্রিয় সমর্থনে পরিণত করতে হবে। সো এই কাজগুলো সেটার একটা মাধ্যম, এটার মাধ্যমে আপনি এই জিনিসটা অর্জন করতে পারবেন। পাশাপাশি আরেকটা বিষয় হলো যে এটাকে বলে ম্যাস মোবালাইজেশন বা মানুষকে মোবালাইজ করা। এই জিনিসটা শুধু করতে পারলে হবে না, কারণ আমাদের এখানে অনেক ম্যাস মোবালাইজেশন হয়। আপনি দেখবেন যে বিভিন্ন ইস্যুতে লাখ লাখ মানুষের রাস্তায় না হয়, কিন্তু এটা শুধুমাত্র ইস্যু ভিত্তিক হলে হবে না। আপনি যদি দীর্ঘমেয়াদে সফলতা চান তাহলে কি করতে হবে?
তাহলে আপনাকে অর্গানাইজড এফোর্ট লাগবে। আপনার তৃণমূল থেকে এই জিনিসটা তৈরি করতে হবে, মানে গ্রাসরুটস থেকে করতে হবে। আপনার নিজের এলাকা, নিজের প্রতিষ্ঠান, নিজের পাড়া মহল্লা থেকে এই জিনিসটা তৈরি করতে হবে, যাতে আপনি ধারাবাহিকভাবে এই জিনিসটা করতে পারেন, ধারাবাহিকভাবে এই শক্তিটা আপনি বাড়াতে পারেন। আচ্ছা, তো এবং এই আবারও বলতেছি, এই কাজটা সমাজে কাজ করে করে অ্যাক্টিভিজমের মাধ্যমে করতে হবে। এটা শুধুমাত্র বয়ান দিয়ে, এটা শুধুমাত্র বক্তব্য দিয়ে কথা বলে হবে না। আমাদের সমাজে অনেক বক্তা আছেন, অনেক বড় বড় বক্তা আছেন, এবং তাদের লক্ষ লক্ষ বা ইভেন কোটি ভক্ত আছে, কিন্তু বক্তার ভক্ত দিয়ে এই কাজটা হবে না। আপনার কর্মী লাগবে, আপনার সমাজ কর্মী লাগবে, ঠিক আছে, আপনার অ্যাক্টিভিস্ট লাগবে। তো এই দুটো অক্ষে যদি কাজ করতে পারে, একটা হলো আদর্শিক, একটা হলো বাস্তবায়ন, তাহলে আমি মনে করি, ধরুন কথা 10-15 বছর যদি আপনি কাজ করতে পারেন, তাহলে দুটো জিনিস পরিবর্তন হতে পারে। একটা হলো সমাজের মনোজগতে একটা পরিবর্তন আসবে, আরেকটা হলো আপনি সামাজিক শক্তি অর্জন করতে পারবেন। এটা মানে কি? সমাজের মনোজগতে পরিবর্তন মানে সব মানুষ মুসলিম হয়ে যাবে না, সব মানুষ আপনার চিন্তাটা ধারণ করবে না। এটার মানে হলো যারা আপনার পক্ষে না, তাদের কাছে বিষয়টা গুরুত্বপূর্ণ হবে, তারা এটা নিয়ে ভাববে। ওই যে বললাম, আমাদের সমাজে এটা কিন্তু মূল প্রশ্ন না। ইসলাম আমাদের, মানে আমরা যদি কোনো একটা জায়গায় আলোচনা করি বা প্রায়োরিটি একটা লিস্ট করি, সেখানে ইসলাম কিন্তু অনেক নিচে আসে। এইটা একদম শুরুতে চলে আসবে, এটা মূল প্রশ্ন হয়ে দাঁড়াবে। যে আপনার বিপক্ষে, সেও এটা নিয়ে চিন্তা করবে। এটা হলো সমাজের মনোজগতে পরিবর্তন। তাকে চিন্তা করতে হবে যে আমার যে কোনো একটা চুজ করতে হবে, এখানে আমার যে কোনো একটা বেছে নিতে হবে, এই পরিবর্তনটা আসবে। আর সামাজিক শক্তি মানে হলো সহজ ভাষায় পারিপার্শ্বিকতাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং প্রভাব অর্জন করা এবং চাপ প্রয়োগের ক্ষমতা। একদম সহজভাবে যদি বলি, আমি আপনাদের একটা এক্সাম্পল দিই। আপনাদের অনুষ্ঠানের সেখানে ইতিহাসের কথা আছে, সো আমি ইতিহাস থেকে আপনাদের একটা এক্সাম্পল দিই। সামাজিক শক্তি অর্জনের ইতিহাস বা ঐতিহাসিক উদাহরণ হলো, আমার মতে খুব ভালো উদাহরণ হলো ফরাইজি আন্দোলন, বাংলাদেশের বা পূর্ব বাংলার ফরাইজি আন্দোলন। আপনারা জানেন যে আন্দোলনটা শুরু হয় 1818 সালে, আলী শরীয়তুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি শুরু করেন। এবং এটার ব্যাপারে আমাদের কিছু চিন্তা ভাবনা আছে যে এটা ছিল একটা মূলত সমাজ সংস্কার বা ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন। যে ফরাইজিরা কি করতো, তারা 5টা ফরজ আদায় করতে বলতো, তারা বিদআত থেকে দূরে থাকতে বলতো, শিরক থেকে দূরে থাকতে বলতো, হারাম থেকে দূরে থাকতে বলতো। হ্যাঁ, তারা এগুলো করতো, বাট তাদের কার্যক্রম আসলে এর চেয়েও ব্যাপক ছিল। এখানে আরো অন্যান্য বেশ কিছু ডাইমেনশন ছিল, যেটা হয়তো আমরা জানি না। ঐতিহাসিকরা বলেন, অনেক ঐতিহাসিক বলছেন যে ফরাইজি আন্দোলন ছিল ব্রিটিশ ভারতে, ব্রিটিশ শাসনামলে ভারতের প্রথম অর্গানাইজড ইসলামিক মুভমেন্ট। ইভেন সৈয়দ আহমেদ শহীদের যে আন্দোলন, তরিকায়ে মুহাম্মাদিয়া যেটাকে বলে, বা বালাকোট আন্দোলন, তারও আগে আসলে এটা শুরু হয়েছে। কারণ সৈয়দ আহমেদ শহীদের অর্গানাইজ আন্দোলন শুরু হয়েছে উনি হজ থেকে ফেরার পর, দ্বিতীয়বার হজ থেকে ফেরার পর 1820-এর পর। হাজী শরীয়তুল্লাহ রাহিমাহুল্লাহর আন্দোলন শুরু 1818 থেকে। তো এই জন্য বলা হয়, অনেকে বলেন যে এটা হলো প্রথম অর্গানাইজ ইসলামী আন্দোলন। আমি তাদের আন্দোলনের অর্থনৈতিক দিক ছিল, সামাজিক দিক ছিল, প্রশাসনিক দিক ছিল এবং রাজনৈতিক দিক ছিল। আমি সংক্ষেপে কয়েকটা দিক আপনাদেরকে বলি। দেখেন, কৃষকদের উপর জমিদার, সে সময় জমিদাররা এবং নীলকররা, তারা ব্যাপক অত্যাচার করতো এবং নানা ধরনের কর, ট্যাক্স তাদের উপর আরোপ করতো। হাজী শরীয়তুল্লাহ রাহিমাহুল্লাহ যেটা করলেন, উনি বললেন যে না, এই ট্যাক্সগুলো আসলে অবৈধ, এই ট্যাক্স দেওয়ার কোনো ইখতিয়ার জমিদারদের নাই, তোমরা ট্যাক্স দিবা না। কৃষকদের বলে তোমরা ট্যাক্স দিবা না। ওনার যে ছেলে ছিল মুহসিন উদ্দিন দুদু মিয়া, উনি একটা স্লোগান তৈরি করলেন যে লাঙ্গল যার জমিন তার, লাঙ্গল যার জমিন তার, মানে তার মানে হলো জমিদারকে আমরা তোমাদেরকে এই ট্যাক্স গুলো দিব। এবং তারা যেটা করলো যে তারা বললো সরকারকে এবং জমিদারকে অসহযোগ আন্দোলন করা শুরু করলো, তারা ট্যাক্স দিল না। এবং এই জন্য অনেকে বলছেন যে ভারত উপমহাদেশে প্রথম অসহযোগ আন্দোলন শুরু করছে ফরাইজিরা, মোহনদাস করমচাঁদ গান্ধী না, ফরাইজিরা। এটা অনেক ঐতিহাসিক বলছেন। সমাজ সংস্কারটা আমরা জানি, যেমন শিরক বিদার বিরুদ্ধে তাদের অবস্থান, আশরাফ আতরাফ একটা বিভাজন ছিল সমাজের মধ্যে, মুসলিম সমাজের মধ্যে, যেটা ইসলামের সাথে আসলে কোনো সম্পর্ক নেই। এই বিভাজনটার বিরুদ্ধে তারা কাজ করছেন এবং তারা মুসলিম পরিচয়ের ভিত্তিতে ভ্রাতৃত্বের বন্ধনের উপর জোর দিচ্ছেন, যেই কারণে পূর্ববঙ্গের কৃষক, তাঁতি, জেলে, তাদের অবস্থান ছিল সমাজের সবচেয়ে নিষ্পেষিত, সবচেয়ে নিপীড়িত অংশ। কিন্তু তাদেরকে তারা একত্রিত করে একটা সামাজিক শক্তিতে পরিণত করছিলেন। পাশাপাশি তাদের একটা সাংগঠনিক কাঠামো ছিল, যেমন 3 থেকে 500 ফরাইজি পরিবার একসাথে এটাকে বলতো গ্রাম, গাঁও, এবং এদের একজন দায়িত্বশীল ছিল, তার নাম ছিল গাঁও খলিফা। এরকম 10টা বা 10টার বেশি গাঁও মিলে হলো একটা গিল্ড। গিল্ড সম্ভবত একটা ফার্সি শব্দ, সার্কেল বলা যেতে পারে। এবং পূর্ব বাংলা এরকম বিভিন্ন গিল্ডে বিভক্ত ছিল। একটা গিল্ডে 3 থেকে 5,000 ফ্যামিলি, এবং এগুলো দেখাশোনা করতো তাদের যে মজলিস শুরা ছিল, সেই মজলিস শুরার সদস্যরা। আর মজলিস শুরার নেতৃত্বে ছিলেন ফরাইজদের যিনি নেতা, উস্তাদ বলতো তারা। তো এটা ছিল একটা সাংগঠনিক কাঠামো। আবার দেখেন,
প্রশাসনিকভাবে তারা তাদের যে পলিসিগুলো ছিল, সমাজ সংস্কারের যে কাজগুলো ছিল, তাদের যে স্ট্রাকচার, এগুলোর মাধ্যমে তারা একটা প্যারালাল প্রশাসন তৈরি করছিল। হেনরি বেভারিজ নামে একজন ব্রিটিশ সিভিল সার্ভেন্ট ছিল, তার একটা মন্তব্য ছিল দুদুমিয়ার ব্যাপারে, যে সে হলো বাংলার ডি ফ্যাক্টো রুলার, সে বাংলার প্রকৃতপক্ষে সে বাংলার প্রকৃত শাসক। এবং সে বলছে যে বাকেরগঞ্জ এরিয়ায় কোনো জজ বা ম্যাজিস্ট্রেটের চাইতে দুদুমিয়ার ক্ষমতা বেশি, এরকম কথা সে বলছিল। ডক্টর জেমস ওয়াইজ একজন ছিল, তার একটা 1883 সালে উনি একটা বই লিখছিল বা রিপোর্ট তৈরি করছিল ব্রিটিশদের জন্য ফরাসি আন্দোলন নিয়ে। ওইখানে উনি বলতেছেন যে ফরাসিদের শরিয়া আদালত ছিল, তাদের বিভিন্ন শরিয়া আদালত ছিল যেখানে তারা হানাফি ফিকহ অনুযায়ী বিচার করতো, এটা গ্রামের পঞ্চায়েতের স্টাইলে চলতো। এবং উনি বলতেছেন ঢাকা, বৃহত্তর ঢাকা অঞ্চলে এরকম 22টার মতো শরিয়া আদালত ছিল। এবং এখানে আপিল করা যেত, আপনি যদি গাও খলিফার ওখানে যে বিচার হয়েছে সেটা পছন্দ না হয়, আপনি উপরে যেতে পারবেন এবং ফাইনালি আপনি মূল যে আমির বা মূল যে উস্তাদ তার কাছে যেতে পারবেন। এই সিস্টেমটা তাদের ছিল। এবং ফরাসিরা তাদের কোনো মোকদ্দমা নিয়ে কখনো ব্রিটিশদের আদালতে যেত না, কারণ তারা এই আইনটাকে তারা প্রত্যাখ্যান করতো। পাশাপাশি তারা সাদাকাত তুলতো, যাকাত আদায় করতো, নিজেদের সদস্যদের শিক্ষা, তারবিয়া, তাবলীগ এগুলো ব্যবস্থা করতো, মসজিদ মাদ্রাসা স্থাপন করতো। এবং এইভাবে তারা একটা প্যারালাল প্রশাসন তৈরি করে ফেলছে। এবং নবীনচন্দ্র সেন, তার একটা উক্তি আছে, বিখ্যাত উক্তি, যে ফরাসিরা ব্রিটিশ রাজের মধ্যে একটা স্টেট উইদিন এ স্টেট কায়েম করছে, রাষ্ট্রের ভেতরে তারা আরেকটা রাষ্ট্র তৈরি করছে। রাজনৈতিক দিক ছিল, রাজনৈতিক দিক চিন্তা করেন যে তারা চর দখল করতো, খাসমহল নামে একটা জিনিস আছে সেই জিনিস দখল করতো, তাদের লাঠিয়াল বাহিনী ছিল, লাঠিয়াল বাহিনীর বর্ষা ছিল, তীর ছিল, এই টাইপের জিনিসপত্র ছিল। এবং তাদের ভায়োলেন্সের ক্যাপাসিটি ছিল, কারণ জমিদারদের সাথে তাদের মারামারি ছিল, এই মারামারি করার ক্যাপাসিটি তাদের ছিল। পাশাপাশি তারা বিভিন্ন ধরনের আন্দোলন করছেন কৃষকদের নিয়ে, তারা কোয়ালিশন করছেন, জোট তৈরি করছেন বিভিন্ন সময়ে, নীলকরদের বিরুদ্ধে, জমিদারদের বিরুদ্ধে, ব্রিটিশ রাজের বিরুদ্ধে। তারা ইভেন হিন্দু গোয়ালা, হিন্দু কৃষক এদেরকে নিয়ে একসাথে অসহযোগ আন্দোলন করছেন। 1837, 1844, 1847 এই সময় অনেকগুলো কৃষক আন্দোলনে তারা নেতৃত্ব দিচ্ছেন। সো এগুলো হলো তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের বা রাজনৈতিক স্ট্র্যাটেজির কিছু এক্সাম্পল। আবার দেখেন ফরাসিদের অবস্থান ছিল, শাহ আব্দুল আজিজ দেহলভি রাহিমাহুল্লাহ, উনি 1803 সালে একটা ফতোয়া দিয়েছিলেন যে এটা হলো দারুল হার্ব, ব্রিটিশ শাসনের অধীনে ভারতবর্ষ দারুল হার্ব। ফরাসিরা মনে করতো যে ভারতবর্ষ দারুল হার্ব, এবং এই জন্য তারা জুমার সালাত আদায় করতো না, জুমার নামাজ পড়তো না। এখন একটা ফিকি একটা বিষয়, এখানে মত পার্থক্য অনেক জায়গা আছে, ওটা পয়েন্টটা না, পয়েন্টটা হলো এটা একটা পলিটিক্যাল পজিশন ছিল তাদের। এবং তারা ব্রিটিশ আইনের একটা প্রত্যাখ্যান এই জায়গাটার মধ্যে ছিল, যে তারা ব্রিটিশদের শাসনটাকে প্রত্যাখ্যান করে, তারা এটাকে গ্রহণ করে না, তারা এটাকে মানে না। ফরাসিদের সাথে তিতুমিরের আন্দোলনের সম্পর্ক ছিল, সমসাময়িক কিন্তু তাদের ওখানে একটা সম্পর্ক ছিল। সাইদ আহমেদ শহীদের যে অনুসারীরা পরবর্তীতে কাজ করে গেছেন, মাওলানা মিলায়াত আলী, মাওলানা ইলায়াত আলী, তাদের সাথে তাদের একটা সম্পর্ক ছিল, তাদেরকে তারা সাহায্য সহযোগিতা করতেন। পাশাপাশি 1857 সালে যে আজাদী আন্দোলন বা বিদ্রোহ, সেখানে তারা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো তারা দারুল হার্ব বলছে, তারা তিতুমিরকে সাহায্য করছে, সাইদ আহমেদ শহীদের আন্দোলনকে সাহায্য করছে, কিন্তু তারা নিজেরা কিন্তু জিহাদ করে নাই। এটা কেন করে নাই সেটা স্পষ্ট কোনো উত্তর নাই, বাট একটা উত্তর হয়তো আমরা অ্যাসিউম করতে পারি। সেই উত্তরটা এরকম হতে পারে যে 1831 সালের মেতে বালাকোটে সাইয়েদ আহমেদ শহীদের যে আন্দোলন, তারা পরাজিত হলেন, আপাতভাবে পরাজিত হলেন। 1831 নভেম্বরে বারাসাতে বাঁশের কেল্লা, তিতুমিরের যে বাঁশের কেল্লা, সেটাও পরাজিত হল, 6 মাসের ব্যবধান। এরপর হয়তো বা হাজী শরীফুল্লাহ মনে করছেন যে এই বাস্তবতায় ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্রভাবে কোনো আন্দোলন করা হয়তোবা সমীচীন না বা ভায়াবল না, হয়তোবা তারা একটা চিন্তা করছেন। এই কারণে তারা একটা দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজি গ্রহণ করছেন, যেটার উদ্দেশ্য ছিল সামাজিক শক্তি অর্জন, সামাজিক আন্দোলন, সমাজ পরিবর্তন ইত্যাদি ইত্যাদি। এবং এর মাধ্যমে তারা চেষ্টা করছেন সমাজের মধ্যে ইসলাহ আনতে, সমাজের মধ্যে তাজদীদ আনতে এবং জমিদার, নীলকর, ব্রিটিশ এদের মোকাবেলা করতে। এখন সব মিলায় আমি মনে করি যে ফরাসি আন্দোলন এটা সামাজিক শক্তি অর্জনের একটা কার্যকরী এক্সাম্পল হইতে পারে। কিভাবে তৃণমূল থেকে আপনি সামাজিক শক্তি অর্জন করতে পারেন এবং সেটা ধাপে ধাপে সামাজিক আন্দোলনের দিকে নিতে পারেন, এটার একটা এক্সাম্পল আপনি এখানে পেতে পারেন। এবং এটা থেকে এটাও শেখা যায় যে আপনি জাস্ট অ্যাডহক ভাবে, মানে এক এক সময় এক এক কিছু নিয়ে কাজ করবেন, কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নাই, এভাবে আসলে আলটিমেটলি জিনিসটা হবে না, বরং ধাপে ধাপে অর্গানাইজ ভাবে আপনার তৃণমূল থেকে শক্তি তৈরি করতে হবে। কাজে এইটাকে সামাজিক শক্তি অর্জনের একটা মডেল হিসেবে সামনে রাখা যেতে পারে, আমি মনে করি একটা নন আর্ম সামাজিক আন্দোলনের মডেল হিসেবে। এবং চাইলে আমরা ফরাসিদের সাথে কিছু প্যারালালস বা কিছু মিল আমাদের বর্তমানের সাথে খুঁজে বের করতে পারি। কিরকম? দেখেন ফরাসিদের দুটো প্রতিপক্ষ ছিল, একটা হলো হিন্দু জমিদার শ্রেণী, একটা হলো ব্রিটিশ রাজ বা ব্রিটিশ শাসক। আমাদের ক্ষেত্রে হিন্দু জমিদারের ভূমিকায় আছে আমাদের কালচার এলিটরা, সেকুলার প্রগতিশীল এলিটরা এবং ভারতীয় যে প্রভাব সেটা। অন্যদিকে
ব্রিটিশ রাজের ভূমিকায় আমাদের ক্ষেত্রে কারা আছে? এক হলো পশ্চিমা বিশ্ব, দুই হলো এই যে পোস্ট কলোনিয়াল সেকুলার রাষ্ট্র, যে সেকুলার রাষ্ট্রটা আছে, কারণ এটা তো ব্রিটিশদের যে শাসন সেটা কন্টিনিউয়েশন, এবং তাদের যে দৃষ্টিভঙ্গি সেটা দিয়ে কিন্তু সে আপনাকে দেখে, তাদের মতো করে সে আপনাকে দেখে, তাদের মতো করে সে আপনাকে নিয়ন্ত্রণ বা দমন করতে চায়। পাশাপাশি স্ট্র্যাটেজির ক্ষেত্রে তাদের স্ট্র্যাটেজি ছিল সোশিও পলিটিক্যাল আন্দোলন করা, সামাজিক আন্দোলন তৈরি করা, এবং নিজেদের আবশ্যক জায়গায় ছাড় না দেওয়া। আমরাও সেটাই বলতেছি বা আমিও সেটাই বলতেছি, সেটা হলো আপনি ইসলামী মূল্যবোধের আলোকে সমাজকে পরিবর্তন করার চেষ্টা করেন, শরীরের সাথে আপোষ না করেন। আবার দেখেন ফরাজিরা বলছিল যে ভারতবর্ষ দারুণ হাত, কিন্তু তারা নিজেরা জিহাদ করে নাই বা তারা মনে করছেন যে এটা হয়তো তাদের জন্য ভায়াবল না, এই মুহূর্তে তারা হয়তো সেটা করতে পারতেছেন না। আমরা বলতেছি বা আমি বলতেছি সেটা হলো যে একদিকে আপনি জাহিলিয়ার বাস্তবতাকে চিহ্নিত করেন, সেকুলারিজমের, গাইবুল্লাহ আইনের বা এই জাহিলিয়াতের এই রাষ্ট্রের বাস্তবতাকে আপনি চিহ্নিত করেন, অন্যদিকে আমি সোশ্যাল অ্যাক্টিভিজমের কথা বলতেছি, আমি নন ভায়োলেন্ট অ্যাক্টিভিজমের কথা বলতেছি, কোনো সশস্ত্র আন্দোলনের কথাও বলতেছি না। সো এইভাবে কিছু মিল খুঁজে বের করা সম্ভব। এখানে একটা বিষয় বোঝা দরকার, সেটা হলো যে আমি আপনাকে হুবহু তাদেরকে কপি করতে বলতেছি না। ফর এক্সাম্পল ফরাজিরা জুমার নামাজ পড়ে নেন, আমি বলতেছি না যে আপনারা জুমার নামাজ পড়ে নেন, এবং ফরাজিদের লাঠের বাহিনী ছিল, আমি বলতেছি না যে আপনারা এখন 30 জনের নিয়ে লাঠের বাহিনী তৈরি করেন, অথবা তাদের শরীর আদালত ছিল, আপনারা সবাই বের হয়ে গিয়ে একটা আদালত কায়েম করেন, এগুলো আমি বলতেছি না। তাদের একটা হায়ারার্কিক্যাল অর্গানাইজেশন ছিল, একদম কেন্দ্রীয় একটা সংগঠনের মতো ছিল, আমি মজলিসুরা এটসেট্রা এটসেট্রা। আমি এটাও বলতেছি না যে আপনারা এরকম কিছু একটা তৈরি করেন, আমি হুবহু অনুসরণ করার কথা বলতেছি না। আমি বলতেছি অ্যাজ এ মডেল এখান থেকে শিক্ষা নেওয়া পসিবল। শরীয়তের সাথে আপোষ না করেও যে কাজ করা যায়, শূন্য থেকে শুরু করে যে সামাজিক শক্তি অর্জন করা যায়, সামাজিক আন্দোলন তৈরি করা যায়, এটার একটা প্রমাণ হলো ফরাজিরা, এটা একটা মডেল হলো ফরাজিরা। এখান থেকে আপনি শিক্ষা নেন, এখান থেকে আপনি চিন্তার খোরাক নেন। এটা 200 বছর আগে একটা বিষয়, রাইট? সো এইটা সবসময় হুবহু একইভাবে আপনি প্রয়োগ করতে পারবেন, বাস্তবায়ন করতে পারবেন, এটা আসলে হবে না, পার্থক্য থাকবে। তো মিল থাকবে, অমিল থাকবে। এই মিল অমিলের জায়গাগুলো রেখে এখান থেকে কিছু শিক্ষা নেওয়া যায় কিনা বা চিন্তার খোরাক নেওয়া যায় কিনা, এই বিষয়টা আমি বলতেছি। আবারও বলতেছি, হুবহু অনুসরণ করতে বলতেছি না। আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন আছে বা অনেকগুলো প্রশ্ন আছে। একটা প্রশ্ন হলো যে বর্তমানে কি আসলে এরকম কাজ করা যাবে কিনা? আমি যেটা বললাম এটা 200 বছর আগে উদাহরণ। বর্তমান পৃথিবীতে চেঞ্জ হয়ে গেছে অনেক। আর এখন তো মনে করেন রাজনীতি বলতে আমরা সবাই নির্বাচনী রাজনীতিকেই বুঝি। এটার মাধ্যমে তো আসলে সবাই পরিবর্তনের চেষ্টা করে, এটা দিয়ে তো করা উচিত। এই পদ্ধতি থেকে আসলে হবে সামাজিক আন্দোলন, সামাজিক শক্তি ইত্যাদি এগুলো দিয়ে হবে কিনা? এটার উত্তর হলো অবশ্যই হবে, এবং শুধু হবে না, এটা নির্বাচনী পদ্ধতির চেয়ে অনেক বেশি কার্যকরী একটা পদ্ধতি। এটা অনেকভাবে প্রমাণ করা যায়, আমি আপনাদের কয়েকটা প্রমাণ দিচ্ছি। প্রথমত একটা জায়গা ক্লিয়ার করা, সেটা হলো আমাদের মধ্যে একটা চিন্তা আছে, একটা বাইনারি চিন্তা আছে। সেটা হলো আমরা মনে করি যে অপশন দুইটা, হয় নির্বাচনী রাজনীতি অথবা সশস্ত্র আন্দোলন, এর বাইরে আর কিছু নেই। হয় আপনি নির্বাচনী রাজনীতি করবেন, অথবা আপনি সশস্ত্র আন্দোলন করবেন, অথবা বাসার মধ্যে চুপচাপ বসে থাকবেন। এর বাইরে আর কোনো অপশন নাই, বা এর বাইরে আসলে অপশন আছে, ঐতিহাসিকভাবে অপশন আছে। সামাজিক রাজনৈতিক কার্যক্রমের বলেন, আন্দোলনের বলেন, অনেক এক্সাম্পল হিস্ট্রিতে আছে। যেমন ধরেন এটি নির্বাচনী গণতান্ত্রিক পদ্ধতি, এটা কিন্তু তুলনামূলকভাবে নতুন একটা পদ্ধতি। পৃথিবীর অধিকাংশ দেশে আজকে থেকে 50-60 বছর আগে এই পদ্ধতি ইউজ করা হতো না। 50-60 বছর বলতেছি, 100 না, কিন্তু এটা প্রমাণ আছে। আপনার স্যামুয়েল হান্টিংটনের নাম শুনছেন অনেকে, ক্লাস অফ সিভিলাইজেশন থিসিস, সেটা লেখক, রাইট? এই তত্ত্বের জনক। তার আরেকটা কাজ আছে, ডেমোক্রেটাইজেশন ইন দ্য লেট 20th সেঞ্চুরি। সেখানে সে বলতেছে যে 1925 সালের দিকে পৃথিবীতে নির্বাচনী গণতন্ত্র ছিল 29টা দেশে, 1962 সালের দিকে 36টা দেশে, 1990-এর দিকে এই সংখ্যাটা হচ্ছে 60। পৃথিবীতে বর্তমানে দেশ কয়টা? 180 প্লাস, রাইট? 190 প্লাস। 1990-এর দিকে 60টা। তাহলে এবং একই ধরনের তথ্য আছে, দ্য ইকোনমিক্সের ইন্টেলিজেন্স ইউনিটের একটা কাজ আছে, ডেমোক্রেসি ইন্ডেক্সের কাজ আছে, সিমিলার কথা, যে 60-70 দশক, মানে 1960-1970-এর আগে খুব অল্প দেশে নির্বাচনী গণতন্ত্রের, নির্বাচনী রাজনীতির পদ্ধতিটা ছিল। তো তার আগে কি মানুষ রাজনীতি করে নাই? তার আগে কি মানুষ আন্দোলন করে নাই? তার আগে মানুষ দাবি আদায় করে নাই? করছে তো। কিভাবে করছে তারা? এটা যদি একমাত্র পদ্ধতি হয় তাহলে তারা কিভাবে করছে? সো এটার বিভিন্ন পদ্ধতি আসলে ছিল। এগুলো নিয়ে আপনি বিস্তর আলোচনা লিটারেচারের মধ্যে আছে, একাডেমিক লিটারেচারে বিস্তর আলোচনা আছে। বিভিন্ন ধরনের সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের অ্যাপ্রোচের কথা আপনি পাবেন। যেমন ধরেন আমি কয়েকটা নাম বলি, ম্যাস পলিটিক্স, সোশ্যাল মুভমেন্ট স্ট্র্যাটেজি, সিভিল ডিসোবিডিয়েন্স, সিন্ডিক্যালিজম, ডাইরেক্ট অ্যাকশন, নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স ইত্যাদি। অনেকগুলো নাম আছে। মূল কথা, এগুলোর মৌলিক অর্থটা কি? মৌলিক অর্থ হলো এক্সট্রা পার্লামেন্টারি পলিটিক্স, মানে রাজনৈতিক কর্মকাণ্ড বা সামাজিক কর্মকাণ্ড যেটা পার্লামেন্টারি না, যেটা সংসদের মধ্যে দিয়ে হয় না, এর বাইরেও অনেক কিছু করার আছে। এবং এগুলোর
ইতিহাস অনেক লম্বা, সমৃদ্ধ এবং সফল। এগুলোর ইতিহাস অনেক লম্বা, সমৃদ্ধ এবং সফল। কেন? যদি সফলতার কথা চিন্তা করে তাহলে নির্বাচনী যে রাজনীতি এর সাথে এই ধরনের আন্দোলন সংগ্রামের কোনো তুলনাই হয় না। গত 150 বছরে যতগুলো মিনিংফুল অর্থবহ সামাজিক রাজনৈতিক পরিবর্তন আসছে পুরো পৃথিবীতে, তার কোনোটা নির্বাচনী রাজনীতির মাধ্যমে দিয়ে আসে নাই, কোনো একটা না। কিন্তু এভাবে অনেকগুলো আসছে। আমি একটা এক্সাম্পল দিই। বৈপ্লবিক পরিবর্তনের কথা যদি বলেন যে এক ব্যবস্থা গিয়ে আরেক ব্যবস্থা আসছে, এটার এক্সাম্পল দেখেন রাশিয়ার বিপ্লব, চীনের বিপ্লব, কিউবার বিপ্লব, যেখানে সিস্টেম পরিবর্তন হয়ে অন্যভাবে আসছে। নির্বাচনী রাজনীতির মাধ্যমে আসে নাই। আচ্ছা, মুসলিম বিশ্বে দেখেন ইমারতে রিফ, মোহাম্মদ বিন আব্দুল করিম আল খাত্তাবী একটা ইমারা কায়েম করছিলেন, ইসলামী ইমারা কায়েম করছেন, যেটা শরিয়া দিয়ে শাসন হতো। এটা 1921 থেকে 1926 পর্যন্ত টিকেছিল মরক্কোতে। এটা হলো উসমানীদের পর প্রথম শরিয়া শাসনের এক্সাম্পল বলা যেতে পারে। সেটা নির্বাচনী পদ্ধতির মাধ্যমে হয় নাই। ইরানের যে শিয়া বিপ্লব আসছে সেটা নির্বাচনী পদ্ধতির মাধ্যমে হয় নাই। আফগানিস্তানে যে 2বার ইসলামী ইমারত কায়েম হয়েছে এটা নির্বাচনী পদ্ধতির মধ্য দিয়ে হয় নাই। আচ্ছা, এটা হলো বৈপ্লবিক পরিবর্তন। সমাজ সংস্কারের পরিবর্তন কিভাবে আসছে আপনি দেখেন। বড় বড় কিছু এক্সাম্পল দিই। ফিলিস্তিনের প্রথম ইন্তিফাদা 1987 থেকে 93 পর্যন্ত প্রথম যে ইন্তিফাদা, এখন এটাকে মনে হয় থার্ড ইন্তিফাদা বলে বা আরো কিছু একটা। এই প্রথম ইন্তিফাদা নির্বাচনী পদ্ধতিতে হয় নাই। আমেরিকার সিভিল রাইটস মুভমেন্ট, যেটার মাধ্যমে খ্রিস্টানরা তাদের অধিকার পাইছে নির্বাচনের, ভোট দেওয়ার এবং অন্যান্য আরো অনেক অধিকার, সেটা নির্বাচনী পদ্ধতিতে হয় নাই। লেবার রাইটস মুভমেন্ট, শ্রম অধিকার, যেটা যে 8 আওয়ার ওয়ার্ক ডে, যে 8 ঘন্টা কাজ হবে, চেয়ে বেশি না, শিশু শ্রম হবে না, ওয়ার্ক প্লেসে নিরাপত্তা লাগবে, এগুলো কিভাবে হয়েছে? এরকম আন্দোলনের মাধ্যমে আসছে, নির্বাচনের মাধ্যমে আসে নাই। সাউথ আফ্রিকাতে বর্ণবাদী শাসন ছিল, এটা যে অবসান হলো আন্দোলনের মাধ্যমে, এটাকে বলা হয় অ্যান্টি অ্যাপার্থাইড মুভমেন্ট বা বর্ণবাদ বিরোধী আন্দোলন। নির্বাচনী ভাবে হয় নাই, এটা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আসছে। এবং আরব বসন্তের কথা আমরা জানি যে এটার মাধ্যমে অনেক তাগুতের পতন ঘটছে, যারা দীর্ঘ সময় ধরে শাসন করতেছিল, কয়েক দশক ধরে। তাদের যে পতন ঘটছে সেটা কিন্তু নির্বাচনী গণতন্ত্রের মাধ্যমে হয় নাই বা নির্বাচনী পদ্ধতির মাধ্যমে হয় নাই। বরং এটা বলার সুযোগ আছে যে একবার পতন হওয়ার পর, আন্দোলনের মাধ্যমে পতন হওয়ার পর যখন নির্বাচনে গেছে তখন ওই অর্জনটা নষ্ট হয়ে গেছে, এই প্রমাণ আছে। আচ্ছা, সো এইগুলোর উদাহরণ হলো, প্রথমে আমি বৈপ্লবিক পরিবর্তন উদাহরণ দিলাম, এগুলো হলো সংস্কারের উদাহরণ। এখানে আমূল পরিবর্তন আসে নাই এর মাধ্যমে। ফর এক্সাম্পল, আরব বসন্তের মাধ্যমে আমূল কোনো পরিবর্তন আসে নাই, কিন্তু সংস্কার আসছে, কিছুটা হলেও সংস্কার আসছে। এবং এই যতগুলো আন্দোলন করলাম সংস্কারের, এগুলোতে কি পদ্ধতি ছিল? বয়কট, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ, হরতাল, গণ আন্দোলন, এই টাইপের জিনিসপত্র, সামাজিকভাবে সংগঠিত হওয়া, তৃণমূল থেকে শক্তি তৈরি করা, অর্গানাইজড হওয়া, এই ব্যাপারগুলো ছিল। নির্বাচনী পদ্ধতি ছিল না। সো আমি দুই ধরনের পরিবর্তনের কথা আপনাদেরকে বললাম, একটা হলো বৈপ্লবিক পরিবর্তন, একটা হলো সংস্কারমূলক পরিবর্তন। এই দুই ধরনের কোনোটাই নির্বাচনের গণমাধ্যমে, নির্বাচনী পদ্ধতির মাধ্যমে আসে নাই বললেই চলে। কাজে সামাজিক বলেন, রাজনৈতিক বলেন, দুই ক্ষেত্রে আপনি যদি পরিবর্তন আনতে চান, বৈপ্লবিক বলেন, সংস্কার বলেন, এটা অনেক বেশি ভায়াবল পদ্ধতি, এটা অনেক বেশি ইফেক্টিভ পদ্ধতি। কিন্তু নির্বাচনী পদ্ধতির মধ্যে এরকম কোনো এক্সাম্পল নাই। এবার আমি আপনাকে আমাদের দেশের এক্সাম্পল দিই। আমাদের দেশে যত বড় বড় পরিবর্তন আসছে, 69-এর গণ অভ্যুত্থান, 71, 90-এর গণ অভ্যুত্থান, জুলাইয়ের অভ্যুত্থান, নির্বাচনী পদ্ধতিতে কোনটা হয়েছে বড়? একটা ওইটা নির্বাচন পদ্ধতি হয় নাই। এবং আমরা তো শুনতেছেন, এই কথাটা আপনারা শুনতেছেন না যে সংবিধান ভেঙে তো আমরা অভ্যুত্থান করি নাই, নিয়মের মধ্যে দিয়ে তো আমরা অভ্যুত্থান করি নাই, এই কথাগুলো তো এখন হচ্ছে। এবং একটা আশঙ্কা আছে যে নির্বাচন দিব না, নির্বাচন পরে দিতে হবে। কেন? নির্বাচন দিলে সংস্কার হবে না, তাই না? সো আপনারা যেটাকে মূল পদ্ধতি, মানে আমরা, আমাদের সমাজ যেটাকে মূল পদ্ধতি মনে করে, আবার আমাদের সমাজ থেকেই বলে যে আসলে এটাকে সংস্কারও আসবে। এটা হলো বাস্তব। আগে এক্সাম্পল লাগবে আপনার কাছে। আপনি বাংলাদেশের ইসলাম পদ্ধতির এক্সাম্পল দেখেন। বাংলাদেশের যে অর্জনগুলো আছে আংশিক অথবা পূর্ণাঙ্গ, এই সবগুলো আসছে গণ আন্দোলনের মাধ্যমে। মুফতি আমির রাহিমাহুল্লাহ, শাইখুল হাদিস রাহিমাহুল্লাহ, আল্লামা আহমদ শফি রহমাহুল্লাহ বা অন্যান্য ইসলাম পন্থীদের যতগুলো আন্দোলন আছে সফল আছে। কোনটা নির্বাচনী পদ্ধতিতে আসছে? তসলিমা নাসরিনের বিরুদ্ধে যে আন্দোলন, এটা কিভাবে হয়েছে? কোথায় হয়েছে? রাজপথে হয়েছে। সিদ্ধ সনদ যে বাতিল করা, কোথায় হয়েছে? গণ আন্দোলন হয়েছে। 2013 সালে যে হেফাজত ইসলামের আন্দোলন, 77 যে আন্দোলন, কোথায় হয়েছে? নির্বাচনী পদ্ধতিতে হয়েছে কিনা? হয় না, গণ আন্দোলনের মাধ্যমে হয়েছে। এগুলো তো অর্জন। আর নির্বাচনী রাজনীতির মাধ্যমে কি পাইছেন আপনি? আপনি কিছুই পাবেন, বরং যারা সফের পোশাকের মানুষ তাদের পোশাকে দাঁড়িয়েছে। এই যে এমন সব মানুষের সাথে জোট করতে হয়েছে, এমন সব দেশকে মেনে নিতে হয়েছে, যেটা কোনোভাবেই ইসলামী আদর্শ বলেন, ইসলামী রাজনীতি বলেন বা আলেমানাদের যে শান বা মর্যাদা বলেন, সে যায় না। এটা বাস্তবতা, এটা কঠিন বাস্তবতা, যেটা আপনি রেটরিক দিয়ে বা আবেগ দিয়ে বাঁচাতে দিতে পারবেন না। কাজেই
নির্বাচনী রাজনীতির তুলনায় এক্সট্রা পার্লামেন্টারি যে পলিটিক্স, এটা সবসময় বেশি সফল এবং কার্যকারী, এটা নানাভাবে প্রমাণ করা যায়। পাশাপাশি নির্বাচনী রাজনীতি নিয়ে তো আসলে আরও অনেক কথা থাকে, যে এখানে মনে করেন থিওলজিক্যাল বা আকাইদিকভাবে সেরিকভাবে বিভিন্ন আপত্তির কথা থাকে। এটা আপাতত আমি আজকে গেলাম না। আমি অন্য কয়েকটা পয়েন্ট বলি যে নির্বাচন রাজনীতির আরও কিছু প্রবলেম আছে। একটা পয়েন্ট তো অলরেডি বলছি যে এটার মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন তো সম্ভবই না, এটার মাধ্যমে অর্থবহ সংস্কারও সম্ভব না। ঠিক আছে, এটার মাধ্যমে বৈপ্লবিক সম্ভব না, অর্থবহ কোনো মিনিংফুল কোনো সংস্কার সম্ভব না। এটা অকার্যকর, অদক্ষ, ইনএফেক্টিভ একটা পদ্ধতি। আরেকটা দুর্বলতা হলো যে এটা আসলে সমাজের, ওই যে বললাম যে সমাজের চিন্তার একটা কাঠামো তৈরি করে দেয়, সেগুলো প্রগতিশীলরা, এটাকে আপনি এটার জায়গা থেকে চ্যালেঞ্জ করতে পারবেন না। কারণটা হলো, একটা কথা আছে, সেটা হলো পলিটিক্স ইজ ডাউন স্ট্রিম ফ্রম কালচার। মানে হলো সংস্কৃতি আর সমাজ হলো উজানে, আর রাজনীতি হলো ভাটিতে। এখন পানি কি উজান থেকে ভাটিতে আসে না ভাটি থেকে উজানে যায়? উজান থেকে ভাটিতে আসে। সমাজের যে মূল্যবোধ থাকে, সংস্কৃতির যে মূল্যবোধ থাকে, সেটা রাজনীতিকে প্রভাবিত করে। এটার মানে কি? এটার মানে হলো রাজনৈতিক দলগুলো সমাজের মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয়, তারা সমাজের মূল্যবোধকে পরিবর্তন করতে পারে না। এটা হয় না। এই জন্য আপনি দেখবেন যে যখন সমাজের মূল্যবোধ পরিবর্তন হয়, তখন রাজনৈতিক দলগুলোর কথা পরিবর্তন হয়ে যায়, তাদের ভাষা পরিবর্তন হয়ে যায়, তাদের স্লোগান পরিবর্তন হয়ে যায়, তাদের লেবাস পরিবর্তন হয়ে যায়, তাদের দাড়িটা একটু ছোট হয়, তাদের প্যান্টটা একটু লম্বা হয়। অর্থাৎ রাজনৈতিক দল সবসময় সমাজের প্রচলনকে মেনে নেয়। বিপ্লবী দল না, বিপ্লবী দলের ক্ষেত্রে ব্যাপারটা ডিফারেন্ট। সাধারণ গতানুগতিক রাজনৈতিক দল সবসময় প্রচলনের ভেতরে কাজ করে, এটাই নিয়ম। কাজেই আপনি সমাজের বয়ানকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, সমাজের বয়ান আপনাকে নিয়ন্ত্রণ করতেছে, এটা বাস্তব। কাজেই এরকম যখন আপনি করবেন, তার নিয়মের ভিতরে, তার সীমানার ভিতরে আপনি কাজ করতেছেন, তখন বারবার আপনার নিজেকে পরিবর্তন করতে হবে। তখন আপনার ইসলামিক বিপ্লবের চিন্তা হয়ে যাবে কল্যাণ রাষ্ট্র, ইসলামিক ইকামতের দিনের চিন্তা হয়ে যাবে কল্যাণ রাষ্ট্র, এবং এটা হবে, এটা এই পথের অবধারিত হবে। আচ্ছা, সো আপনি সিস্টেমের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করবেন, এবং এটা করতে গিয়ে নিজের আবশ্যক জায়গায় আপনাকে আপোষ করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। এবং এটাই সবসময় হয়। এটা এমন একটা মেশিন, এই মেশিনের ভিতরে ঢুকলে ওই সাইডে এই জিনিসটাই বাইরে হবে, হাউস অফ স্পেস, এর ব্যতিক্রম কখনো হবেন না। এবং এটা মানুষের মধ্যে কনফিউশন তৈরি করে। আপনি বলবেন যে পশ্চিমা ধর্ম গণতন্ত্র, এটা খুব খারাপ। আপনি বলবেন যে গণতন্ত্র ইসলামের সাথে সাংঘর্ষিক, আবার মানুষ দেখবে যে আপনি ওই পদ্ধতির মধ্যেই গেছেন। কারণ মানুষ কিন্তু এত চিন্তা করবে না, সে দুটা জিনিস একসাথে, বিপরীত জিনিস একসাথে ধারণ করতে পারবে না। এটা নাম আছে কম্পিটিভ ভিজুয়ালাইজ করা। দুটা জিনিস সে ধারণ করতে পারবে না। তখন কি হয়? মুখের কথার বদলে কাজটার উপর সে বাহানো দেয়, এবং তার মধ্যে এটার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়ে যায়। এই জিনিসটা, এটা বাস্তবতা, ফাংশনাল একটা অ্যাকসেপ্টেন্স ক্রিয়েট হয়ে যায়। পাশাপাশি এখানে আরও অনেক বিষয় আছে, জোটের রাজনীতির বিষয় আছে, ভোটের রাজনীতির বিষয় আছে। অনেক কথা চাইলেও বলা যায় না, অনেক কাজ করতে চাইলেও বলা যায় না। এবং একটা এক্সাম্পল আছে, আপনারা মনে করেন গত 1 বছর ধরে ফিলিস্তিনে যে গণহত্যা হচ্ছে, এটা নিয়ে বাংলাদেশে কিন্তু যত বড় আন্দোলন হওয়ার কথা ছিল, এরকম কিছু হয় না। এরকম কোনো কিছুই, মানে কোনো কর্মসূচি আসলে হয় না। কেন হয় না? কারণ ওই সময়টা একটা চিন্তা ছিল যে আমেরিকা রাগ করবে। মনে আছে আপনাদের ওই সময়টার কথা? 6 তারিখ নির্বাচন ছিল, রাইট? 6 জানুয়ারি নির্বাচন ছিল। একটা প্রবল বিশ্বাস ছিল যে আমেরিকা হয়তো বা সাহায্য করে শেখ হাসিনাকে ফালাই দিল বা কিছু একটা হবে। তো আমেরিকা যদি এখন মন খারাপ করে, এই জন্য তখন কিন্তু কিছু করা যায় না। ট্রান্সজেন্ডার ইস্যুটা দেখেন, তেমন কিছু করা যায় না। গতানুগতিক রাজনৈতিক জায়গা থেকে কিন্তু এগুলো নিয়ে কথা হয় না। কোথেকে আসছে? সামাজিক জায়গা থেকে আসছে, সেগুলো বাস্তবতা। এরকম আরও আসলে অনেক বিষয় আছে যে এটাতে আপনার সব পরিকল্পনা নির্বাচন কেন্দ্রিক করতে হয়, এবং এটার কারণে আপনি অন্য জায়গায় আসলে ফোকাস করতে পারেন না। তো আলটিমেটলি এটার প্রবলেমটা কি, যে এই পদ্ধতিটার মধ্যে গেলে আপনি যে হেজেমনিটা আছে, বা তাদের যে বয়ানগুলো আছে, তাদের যে চিন্তার কাঠামো আছে, যেটা তারা সমাজের উপর চাপা দিয়েছে, এটাকে আপনি চ্যালেঞ্জ করা, এটাকে ভাঙা, এই কাজটা আসলে করা যায় না। বরং আপনার ওদের সাথে মিশে যেতে হয়, এবং একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়, যেটা টেকসই হয় না, একসময় এটা কোলাপস করে। এবং এই কারণে দেখবেন গত 150 বছরে মৌলিক কোনো পরিবর্তন, বৈপ্লবিক পরিবর্তন বা সংস্কার কখনোই নির্বাচনের পদ্ধতির মাধ্যমে আসে নাই। যেটা আসছে সেটা আসছে সামাজিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে, বা রাজনৈতিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে, বা রাজপথের আন্দোলন সংগ্রামের মাধ্যমে, যেটাকে আপনি এক্সট্রা পার্লামেন্টারি পলিটিক্স বলতে পারেন। এটা তত্ত্ব না, এটা বাস্তবতা। বর্তমান আর অতীতের অনেক উদাহরণ এখানে আছে, কিছু আমি আপনাদেরকে দিলাম। ইভেন বাংলাদেশে গত 10 থেকে 12 বছরের কথা চিন্তা করেন, বড় বড় সবগুলো আন্দোলনের কথা চিন্তা করেন। হেফাজত ইসলামী আন্দোলন, নিরাপদ সড়ক, প্রথম কোটা আন্দোলন, জুলাইয়ের কোটা আন্দোলন, যেটা পরবর্তীতে গণঅভ্যুত্থানে পরিণত হয়েছে, এগুলোর একটাও গতানুগতিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আসে নাই। এগুলোর একটাও গতানুগতিক রাজনৈতিক শক্তি দিয়েও শুরু হয় নাই। কাজেই এই পদ্ধতি আপনাকে সুযোগ দিবে, যেটা আসলে নির্বাচন বুঝতে দেয় না। এটা প্র্যাগমেটিক কথা, মানুষ মনে করে যে ঠিক আছে আমরা বাস্তব বুঝি না, এটা সেটা, এটা বাস্তবতা। আপনারা যেটা বলতেছেন ওটা ফ্যান্টাসি, এটা বাস্তবতা, এটা ঐতিহাসিক বাস্তবতা, এটা বর্তমানের বাস্তবতা। এখন কয়েকটা পয়েন্ট স্পষ্ট করি আমি।
আমি যে কথাটা বলতেছি এটা হলো সোশ্যাল অ্যাক্টিভিজমের কথা, আমি এটাকে শরিয়া কায়েমের পদ্ধতি হিসেবে বলতেছি না, ঠিক আছে? আমি বলতেছি না যে অ্যাক্টিভিজমের মাধ্যমে শরিয়া কায়েম হয়ে যাবে বা এটা শরিয়া কায়েমের একটা নতুন মানহাজ। আমি বলতেছি না যে সোশ্যাল অ্যাক্টিভিজম করলে আপনি তামকিন অর্জন করতে পারবেন এবং এখানে শরিয়া কায়েম হবে, এই কথাটা আমি বলতেছি না। শরিয়া কায়েম হবে যদি কখনো হয়, ইনশাআল্লাহ আল্লাহ আমরা প্রতিশ্রুতি দিচ্ছেন, শরিয়া কায়েম হবে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে, এটাতে কোনো ডাউট নাই। সংস্কারের কোনো পদ্ধতির মাধ্যমে এটা কখনো হবে না। এবং এগুলো নতুন কোনো কথা না। মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ, আবারও ওনার কথা বলি, উনি আজকে থেকে 30-40 বছর আগে বই লিখে গেছেন, গণতন্ত্র না পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব, আপনারা করতে পারেন। ওইখানে যা যা বলার উনি মোটামুটি সব বলে গেছেন, তার জন্য নতুন কোনো কথা না। এবং আপনি যদি ইতিহাসের দিকে তাকান, আমি ফিকের আলাপ করতেছি না, মাসনা মাসালের কথা বলতেছি না, আমি ইতিহাসের কথা বলতেছি, তাহলে আপনারা দেখেন যে সিরাতের ক্ষেত্রে মদিনার পরিবর্তনটা কীভাবে আসছে, মক্কার ফাতা যেটা ছিল সেটা কীভাবে হচ্ছে, বা ইভেন ইয়েমেনে ফায়রুজার দাইলামি রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ইয়েমেনের নিয়ন্ত্রণ নিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, তখন সেটা কীভাবে হয়েছে। আধুনিক সময় চিন্তা করেন, আধুনিক সময়ে যে পরিবর্তন, বৈপ্লবিক পরিবর্তন আসছে সেটা কীভাবে আসছে, খুব একটা মানে অনেক জটিল কিছু না ব্যাপারটা, মানে অ্যান্সারটা সিম্পল আসলে। রাশিয়ার বিপ্লব বলেন, ইরানের শিয়া বিপ্লব বলেন, এগুলো হলো বৈপ্লবিক পরিবর্তনের একটা উদাহরণ। আরেকটা উদাহরণ হলো চীনের বিপ্লব, কিউবার বিপ্লব বা আফগানিস্তানের যে এক্সাম্পল। আরেকটা দুটো এক্সাম্পল, এর বাইরে আসলে তেমন কিছু নাই। একটা বড় বিপ্লব, একটা জনযুদ্ধ, এর বাইরে আসলে তেমন কিছু নাই। তো যাই হোক, মূল কথা ফেরত, মানে বৈপ্লবিক পরিবর্তন এভাবেই আসবে। বাইরে আসলে আপনি এই নির্বাচনী এই করে বাইরে সোশ্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে করবেন, এরকম কোনো কিছু আমি বলতেছি। আচ্ছা, মূল কথা ফেরত আসে, সেগুলো যে আমি বলছি শরিয়া প্রতিষ্ঠানের বৈপ্লবিক পদ্ধতিতে এবং শরিয়ার আলোকে বৈধ কোনো কর্মা পদ্ধতির সাথে এখানে ক্ল্যাশ করার কিছু নাই। তবে আমি আপনাকে এরকম কোনো কাজের কথা বলতেছি না, আমি আপনাকে বলছি সোশ্যাল অ্যাক্টিভিজমের কথা। এটার মাধ্যমে ইসলাম কায়েম হবে, এই দাবিটা আমি করতেছি না। আরেকটা বিষয় হলো, মনে করেন ধরেন ঠিক আছে কেউ শরিয়া কায়েমের জন্য কাজ করতেছে, ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের সফলতা দান করে, কিন্তু এই প্রসেসটা তো লম্বা একটা প্রসেস, এটা তো আমরা স্বীকার করি। এটা তো 1-2 দিনের প্রসেস না, দশক ব্যাপী প্রসেস বা একাধিক দশকের একটা প্রসেস অ্যাটলিস্ট। তো এই সময়টাতে আপনার কী হবে, আমাদের সমাজে যে সংকটগুলো আছে এই সময়টা আপনি কী করবেন, এই সময়টা এভাবে রেখে দেবেন আপনি? এখানে একটা প্রশ্ন আছে, মনে করেন একটা জাহাজ সমুদ্রের মধ্যে, ঝড়ের মধ্যে পড়ছে, ক্যাপ্টেন মারা গেছে, কম্পাস হারা গেছে জাহাজটা, প্লাস জাহাজটার নিচে ফুটা হয়ে গেছে, পানি উঠতেছে। এখন আপনি কী করবেন? আপনি কি গন্তব্য জাহাজ থেকে ফোকাস করবেন নাকি পানিটা বন্ধ করবেন? পানি বন্ধ করতে হবে, আপনার কোনো কিছু করার নেই। সো গন্তব্যে পৌঁছানো অবশ্যই এটা মধ্যে সেটা চেষ্টা করার, কিন্তু আপনার এই কাজটাও করতে হবে। এই কাজটা যদি আপনি না করেন আপনি ওখানে পৌঁছাতে পারবেন না। সো আমি যেটা বলছি সেটা হচ্ছে এই কাজটা করা গুরুত্বপূর্ণ। এখন একটা প্রশ্ন আপনি করতে পারেন যে ভাই ঠিক আছে আপনি এগুলো বলতেছেন, কিন্তু এগুলোর মাধ্যমে তো শরিয়া কায়েম হবে না, আপনি নিজেই করবেন, তাহলে এই কাজটা কেন করবেন? শরিয়া কায়েম যেহেতু হবে না, কাজটা কেন করবেন? এই প্রশ্নের উত্তর হলো যে আপনি মসজিদ মাদ্রাসায় টাকা কেন দেন, আপনি দাওয়াত ও তাবলীগ কেন করেন, আপনি ইসলামী মজলিস কেন করেন? এগুলোর মাধ্যমে শরিয়া কায়েম হবে? বলেন, দাওয়াত তাবলীগের মাধ্যমে শরিয়া কায়েম হবে? মসজিদ মাদ্রাসা বানানোর মাধ্যমে এটা হবে না? তার মানে কি এই কাজগুলো গুরুত্ব নাই? অবশ্যই আছে কাজগুলো গুরুত্ব। একইভাবে যেই কারণে গুরুত্ব থাকার কারণে, প্রয়োজন থাকার কারণে, ফজলত থাকার কারণে আমরা এই কাজগুলো করি, সেখানে তাকাজা থাকার কারণে এই কাজগুলো করি, একইভাবে এই কাজটা আপনি করেন। এটার মাধ্যমে হবে না তার মানে এটা না যে এই কাজটা কোনো প্রয়োজনীয়তা নাই। আমি যেটা বলছি সেটা হলো যে আমাদের মারাত্মক ধরনের ক্রাইসিস আছে এবং বর্তমান অবস্থা চলতে থাকলে আমরা এই ক্রাইসিসটা আরও ঘনীভূত হবে। সো এই কারণে আমাদের এখানে যতগুলো দিনই মেহনত চলতেছে এগুলোর কোনোটার সাথে কোনো শরিয়া সম্মত কোনো কাজের সাথে কোনো বিরোধিতা নাই। এই সবগুলো কাজকে আমরা সমর্থন করি, এই সবগুলো কাজকে আমরা যুক্ত হইতে হবে, কিন্তু আলাদাভাবে সামাজিক শক্তি অর্জনের যে কাজ, এই কাজটার প্রয়োজন আছে। এই কাজটার জন্য স্বতন্ত্র কিছু প্রয়োজন কাজ দরকার, এই কাজটার জন্য স্বতন্ত্র কিছু উদ্যোগ দরকার। এতটুকুই বলি, এর বেশি কিছু না, ঠিক আছে? সো এমন এগুলো চিন্তা করেন যে আমরা সবাই মুনাফার কথা চিন্তা করছি শরিয়া কায়েম করার জন্য, কিন্তু এটা মুনাফার কথা, অবশ্যই এটা প্রয়োজন আছে, কিন্তু একটা নীতি আছে যে মুনাফার আগে আপনার মূলধন রক্ষা করতে হবে। তারপর মূলধন তো হুমকির মুখে, আপনার মূলধন হলে না সেটা হুমকির মুখে। সো এই মূলধন রক্ষার জন্য কাজ করা প্রয়োজন। এবং আমি বলতেছি যে বাংলাদেশের যে কোনো ইসলামী কাজ, যে কোনো দিনই কাজ আপনি যদি দীর্ঘমেয়াদে ভালোভাবে করতে চান, এই সামাজিক শক্তিটা আপনার লাগবে। এখন আপনি যে কোনো কাজ করতে চান, কোনো সমস্যা নেই, এটার সাথে কোনো দ্বিমত নাই, এটার সাথে কোনো বিরোধিতা নাই, যতক্ষণ পর্যন্ত এটা শরিয়া সম্মত। আপনি কাজগুলো করেন, এই কাজগুলোতে আমরা দোয়া করি, এই কাজগুলোতে আমরা এক হবো, নো প্রবলেম। বাকি এইখানে যে শূন্যতা আছে সেটা পূরণ করতে হবে। আমরা শেষ করি, সেটা হলো যে তারপরও আপনি একটা কথা আমাকে বলতে পারেন যে ভাই ঠিক আছে এত কিছু বললাম, কিন্তু আলটিমেটলি এটা করে তো এন্ড গেমটা কি, এটার এন্ড রেজাল্টটা কি? ঠিক আছে, আপনি এই কাজ করে গেলেন, আপনি সামাজিক শক্তি অর্জন করলেন, তারপরে কি?
শরিয়া যদি কায়েম না হয় তাহলে একসময় এটা আবার অবনতির দিকে আসবে, তাই না? হ্যাঁ, আসবে, এটা বাস্তবতা। যতক্ষণ পর্যন্ত শরিয়া কায়েম না হবে আমাদের সমস্যার কোনো স্থায়ী সমাধান আসবে না, এটা স্পষ্ট থাকা উচিত আমার সমাজের কাছে। এবং এটা ফরাইজিদের ক্ষেত্রেও হয়েছে। ফরাইজিদের ক্ষেত্রে আপনারা দেখেন যে তারা সামাজিক শক্তি অর্জন করছে, সামাজিক আন্দোলন বানাইছে, সমাজ পরিবর্তন করছে, কিন্তু কোনো একটা কারণে তারা তামকিন কিন্তু অর্জন করতে পারে না, যেই কারণে পরবর্তীতে আন্দোলন কিন্তু অবনতির দিকে গেছে, আন্দোলন ওই জায়গাতে পরে আগাতে পারে না। আচ্ছা, ডিক্লাইন হয়েছে, এই সম্ভাবনা এখানেও আছে। আপনি যদি সামাজিক শক্তি অর্জন করলেন কিন্তু আপনি শরিয়া কায়েম হলো না, তাহলে এই সম্ভাবনা বা এই আশঙ্কা আছে। কিন্তু আমি মনে করি সেই ক্ষেত্রেও এটা আপনার জন্য বেস্ট অপশন এই কাজটা করা, কারণ আপনার হাতে বিকল্প অপশন কি আছে। আমরা এখন যে কাজগুলো করতেছি এটুকু যদি আমরা করি, নতুন কিছু অ্যাড না করি, তাহলে রেজাল্টটা কি? তাহলে রেজাল্টটা হলো যে অবস্থার অবনতি হবে। আর আমি যেটা বলছি, যদি আপনি এটা করেন, আমি মনে করি এটা আমার প্রস্তাবনা, আপনি ডিমান্ড করতে পারেন, সেটা হলো যে আপনি অ্যাটলিস্ট একটা প্রজন্মের ক্ষেত্রে আপনি অ্যাটলিস্ট এই অবনতিটা কিছুদিন দেরি করাতে পারবেন। এটা হলো একটা সম্ভাবনা, আপনি মিনিংফুল কিছু সংস্কার আনতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ একটা সম্ভাবনা হলো যে হ্যাঁ, এই কাজটাকে আপনি সামাজিক শক্তি অর্জন করবেন, বাট এরপরে আর আগাতে পারবেন না। আমার অপশন হলো সেই ক্ষেত্রে এটা আপনার জন্য বেস্ট অপশন, কারণ তখনও আপনি মিনিংফুল কিছু সংস্কার আনতে পারবেন। অন্য একটা সম্ভাবনা আছে, সেটা হলো যে সামাজিক শক্তি, সেটা সামাজিক শক্তি থেকে সামাজিক আন্দোলনে যেতে পারে, সেটা সামাজিক আন্দোলন থেকে সমাজ বিপ্লবে যেতে পারে, এবং যদি আল্লাহ চান তাহলে সেটা পূর্ণাঙ্গ বিপ্লব হতে পারে। কিন্তু এটা একটা সম্ভাবনা, এটা নিশ্চয়তা না। মনে করেন এটা একটা মাল্টি স্টেজ প্রসেস। মনে করেন ক্লাস 1 থেকে ডিরেক্ট ক্লাস 10-এ যাওয়া যায় না, আপনার প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদাভাবে পাস করে ফেলে উঠতে হয়। তো এই ব্যাপারটা এখানে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, প্রচুর কাজের ব্যাপার আছে, এবং যেটা বললাম যে বক্তা এবং ভক্তের বদলে এখানে আসলে সমাজকর্মী গড়ে তোলার ব্যাপার আছে। তাহলে হয়তো আমরা সেই বিষয়টা নিয়ে চিন্তা করতে পারবো। এবং এই জন্য আমি এখানে সেই কথাটাই বলবো যেটা আপনাকে প্রথম পাবলিক স্পিচে বলছিলাম, যে আপনি সংস্কার চান বা আপনি বৈপ্লবিক পরিবর্তন চান, দুটোর জন্যই আপনার সামাজিক শক্তি অর্জন করতে হবে। আপনি অর্থবহ সংস্কার চান অথবা আপনি বিপ্লবের স্বপ্ন দেখেন, যেটাই আপনি চান, দুটোর জন্যই এই কাজটা আপনাকে করতে হবে। পাশাপাশি আমি মনে করি যেটা আসলে অনেক দূরের একটা বিষয়। আপনি যদি ক্লাস 1-এ পড়েন তাহলে আপনার পিএইচডি পড়াশোনা নিয়ে চিন্তা করার দরকার নেই। আপনি যদি ইন্টার পাস করেন, আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, তখন আপনি হয়তো পিএইচডি পড়াশোনা নিয়ে চিন্তা ভাবনা করবেন। এগুলো বর্তমানে এটা উইশফুল থিঙ্কিং আমার মতে। এবং আমাদের একটা ব্যাপার আছে, সেটা হলো আমরা জাতিগতভাবে জল্পনা কল্পনা করা একটু বেশি পছন্দ করি, আলাপ আলোচনা করা একটু বেশি পছন্দ করি, আকাশকুড়ি কল্পনা করা একটু বেশি পছন্দ করি, কিন্তু কাজ করতে পছন্দ করি না। সো এই জন্য আমি মনে করি যে এই প্রবণতা থেকে বের হয়ে এসে এখন আপনি কী করতে পারবেন, কীভাবে কাজ শুরু করতে পারবেন, এই জায়গাটাতে ফোকাস করা উচিত। আপাতত যেটা প্রাথমিক কাজ সেটাতে ফোকাস করা উচিত। সো ফাইনাল কথা যেটা, সেটা হলো যে আলটিমেটলি আমরা যদি সেকুলার প্রগতিশীলদের যে সামাজিক আধিপত্য বা কালচারাল হেজেমনি আছে এটা না ভাবি, আমরা যদি সমাজের মনোজগতে যে পরিবর্তন আনা দরকার সেটা যদি না আনতে পারি, এবং আমরা যদি সামাজিক শক্তি অর্জন না করি, তাহলে ক্ষমতার যতই পালাবদল হোক আমাদের অবস্থা ক্রমশ দুর্বল হতে থাকবে। আপনি এখন মনে করছেন আপনার অবস্থা খুব ভালো, আপনি কয়েকদিন পরে একটা কী অবস্থা হয়, এই দুর্বলতা থাকবে, কারণ একটা সিস্টেমেটিক প্রবলেম, এটা একদিন দুদিনের প্রবলেম না। এবং কী হবে, নির্বাচনের সময় আসবে, রাজনীতিবিদদের মাথায় টুপি উঠবে, কারো মাথায় হিজাব উঠবে, কারো হাতে তসবি উঠবে, সে আপনার অনেক প্রতিশ্রুতি দিবে, সে আন্দোলনের জন্য ইসলামী দলকর্মীদের রাস্তায় নিয়ে যাবে, তারা সেখানে জান দিবে, কিন্তু আলটিমেটলি রেজাল্ট আসবে না। বড় কী হবে, কারো অখণ্ড ভারতের স্বপ্ন নিয়ে সে বাস্তবায়ন করতে চাইবে, অথবা তারা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের স্বপ্ন নিয়ে তারা কাজ করতে চাইবে। আপনি একবার ভারতের গোলামের মধ্যে ঢুকবেন, অথবা আপনি একবার আমেরিকার গোলামের মধ্যে ঢুকবেন, এই চক্রটা চলতে থাকে। তো এই চক্রটা ভাঙা সম্ভব, এই ভাঙা সম্ভব। সেটা কীভাবে সম্ভব? আমি মনে করি এটা সম্ভব এইভাবে, সামাজিক শক্তি অর্জনের মাধ্যমে। এটা আমার প্রস্তাবনা। যাদের প্রশ্ন আছে, অনেকের সন্দেহ আছে আমার কথাবার্তা নিয়ে, এটা দিস ইজ ইউর অ্যান্সার, দিস ইজ মাই অ্যান্সার, দিস ইজ মাই প্রপোজাল, এটা হলো আমার কথা। এখানে স্পষ্ট সব কিছু, গোপন কোনো কিছু নাই। এখন দেখেন আপনারা যেটা ভালো মনে করেন। আর আপনার ডিসিপ্লিন করতে পারেন, অবশ্যই ডিসিপ্লিন করতে পারেন, এটা আমি আমার চিন্তা করলাম। আপনি এখানে ঘুমার কিছু করতে পারেন, কোনো প্রবলেম নেই। বা একটা জিনিস মাথায় রাখেন যে আমাদের অল্টারনেটিভ দরকার, আমাদের বিকল্প দরকার। যেভাবে সব কিছু চলতেছে এইভাবে যদি চলে, আপনি একটা মহা সংকটের মধ্যে গিয়ে পড়বেন। আপনার অবস্থা হলো একটা ইঁদুরের মতো যে একটা খাঁচার মধ্যে আছে। খাঁচাটা অনেক বড় হইতে পারে, খাঁচাটা এসি দেওয়া হইতে পারে, খাঁচার মধ্যে অনেক চমৎকার খাওয়া দাওয়া থাকতে পারে, খাঁচাটার আয়তন অনেক বড় হয়েছে, কিন্তু স্টিল একটা খাঁচা। আপনি এখানে নিয়ন্ত্রিত, আপনি এখানে নিয়ন্ত্রণ করেন না, এটা হলো বাস্তবতা। সো আপনার চিন্তা করতে হবে এই খাঁচা থেকে আপনি কীভাবে বের হবেন। আপনার অবস্থা হলো আপনি একটা বাড়ির মধ্যে আছেন, আপনার কাছে আলিশান বাড়ি মনে হতে পারে, কিন্তু এই বাড়ির ফাউন্ডেশন থেকে দুর্বল হয়ে গেছে, এটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে, এবং এটা ক্ষয় হচ্ছে, এটা ভাঙবে, এটা অনিবার্য ব্যাপার একটা।
সো এই বিষয়টা নিয়ে আপনার চিন্তা করতে হবে, এই বিষয়টা আপনার সলিউশন করতে হবে। তো আমার